সাইকোলি একাডেমি আয়োজিত সম্পূর্ণ ফ্রি অনলাইন মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি শাহিন, ঢাকা মেডিকেল কলেজ। তো আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুণগত রসায়ন এটা নিয়ে পড়াশোনা করব, কোশ্চেন সলভ করব এবং দেখব কিভাবে এই চ্যাপ্টারটাতে আমরা আরো ভালো করতে পারি। কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই তোমার মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন আসছে এবং সামনেও আসবে। তো তোমরা সামনের বছর অবশ্যই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবে এবং জানো এই চ্যাপ্টারটা একটু বড়, ঠিক আছে? তো এই জন্য আমরা এই চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমরা বর্ণালী মিতির ঠিক আগ পর্যন্ত পড়ব, দ্বিতীয় ভাগে আমরা বর্ণালী মিতি, দেন হচ্ছে দ্রাব্যতা গুণফল, তারপরে শর্ট সিলেবাসের বাইরে যে পোর্শনটা ছিল ক্রোমাটোগ্রাফি, ডিস্টিলেশন, এই পার্টগুলো পড়ব এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সো তোমরা দেরি না করে খুব শীঘ্রই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইভটি শেয়ার করে দাও। আমিও সাথে সাথে লাইভটি শেয়ার করে দিচ্ছি। আমরা খুব দ্রুত আজকের ক্লাসটা শুরু করব। যেহেতু আজকের একটা বড় টপিক, আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি, তারপরে কিন্তু আজকের টপিকটা অনেক বড়, ঠিক আছে? এই জন্য আমাদেরকে খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দিতে হবে। আমি আমার লাইভটা শেয়ার করে দিচ্ছি আমার প্রোফাইলে, তোমরাও লাইভটা শেয়ার করে দাও অথবা বন্ধুদেরকে মেনশন করে দাও, কারণ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই তোমার কোশ্চেন এসেছেই। সাউন্ড ঠিক মতন শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে আছো একটু কমেন্টে জানিয়ে দাও আমাদেরকে। তোমরা যদি রেডি থাকো আমরা কিন্তু ক্লাস শুরু করতে পারি, কারণ আমি রেডি আছি। তোমরা দ্রুত জয়েন করো ক্লাসে, আমরা ক্লাসটা শুরু করব। আমি প্রথমে বলছি এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কোশ্চেন এসেছেই এবং এই চ্যাপ্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করে ক্লাস নিব আর কি। প্রথম ভাগে আমরা বর্ণালী মিতির আগ পর্যন্ত পড়ব এবং দ্বিতীয় ভাগে এর পরের অংশ এবং শর্ট সিলেবাসে যা ছিল না, শর্ট সিলেবাসের বাইরের অংশ, এই অংশটা পড়ব। তো আমরা ক্লাসে আজকে থিওরি দেখব, কোথা থেকে কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট পোর্শনগুলো তোমাকে বলবো এবং আমরা প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে যে একটা পার্ট থেকে কীরকম টাইপ কোশ্চেন আসতে পারে, তো ওই সবগুলো টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করব। সো তোমরা খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। আচ্ছা দেখো, আমাদের টপিক হচ্ছে আজকে গুণগত রসায়ন এবং আমরা জানি গুণগত রসায়নের প্রথমেই শুরু হয়েছে, বইয়ে শুরু হয়েছে রাদারফোর্ড বোরের যে অ্যাটমিক মডেল, এই অ্যাটমিক মডেল দিয়ে। এখন এই অ্যাটমিক মডেল কিন্তু তোমরা সবাই পড়ছো, ইন্টারমিডিয়েটে পড়ছো, শর্ট সিলেবাসের ভিতরে ছিল। তো এই টপিকটা নিয়ে আমি আর বিস্তর আলোচনা করব না। তাহলে এই টপিককে নিয়ে আমরা একদমই পড়বো না, আমরা অবশ্যই পড়বো এই টপিক নিয়ে আমরা এমসিকিউগুলো সলভ করবো। যখন এমসিকিউ সলভ করব খুব ইজিলি, তাহলে আমরা জেনে যাব যে এই পার্ট থেকে কি কোশ্চেন আসে, ঠিক আছে? এবং ওই এমসিকিউ সলভ করার মাধ্যমে আমাদের ওই পার্টটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো, আমরা ক্লাসটা শুরু করব তাহলে। আচ্ছা, তাহলে যেহেতু আজকে টপিকটা অনেক বড় এবং আমরা মোটামুটি 50টার মতন আজকে এমসিকিউ সলভ করব, তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। বাশির বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাশির? আচ্ছা চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমরা বললাম যে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল, এই অংশটা আমরা শর্ট সিলেবাসের ভিতরে অনেকবার পড়ছি। তো এই অংশ থেকে আমরা কোশ্চেনগুলো দেখবো যে কীরকম কোশ্চেন আসে, আমরা কীভাবে সলভ করব, এই কোশ্চেনগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরুতেই পরমাণুর মূল কণিকা সমূহ এখানে আসছি। মেঘলা আকাশ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলো ক্লাসটা তাহলে শুরু করি। মূল কণিকা, তো মূল কণিকা হচ্ছে আমাদের অ্যাটমের। তো অ্যাটমের মূল কণিকা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে স্থায়ী, অস্থায়ী এবং হচ্ছে কম্পোজিট কণিকা। তো এই পার্টটা থেকে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ আসেই। কোশ্চেনটা কিরকম হয়, স্থায়ী মূল কণিকা নিচের কোনটি নয়? আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা হচ্ছে স্থায়ী মূল কণিকা। তারপর কম্পোজিট কণিকা হচ্ছে ডিউটেরন আর আলফা কণিকা, এই দুইটা হচ্ছে কম্পোজিট কণিকা। দেখো অস্থায়ী মূল কণিকা কিন্তু অনেক বেশি আছে, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি পুরোটুকু একবারে পড়তে পারি। কিভাবে পড়তে পারি? আমরা স্থায়ী মূল কণিকাটা মুখস্থ রাখবো, কম্পোজিট কণিকা এটা মুখস্থ রাখবো এবং এই অংশটা বাকি যা থাকলো বাকি সব কিছু হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তো এটা কিন্তু শর্টকাট টেকনিক, কিন্তু পরীক্ষায় কি এর বাইরে থেকে অপশন আসতে পারে না? অবশ্যই আসতে পারে। এর জন্য তোমার যে নিজের স্যাটিসফ্যাকশন বলো
আর নিজে যাতে কোনো ভুল না হয় শিওর হওয়ার জন্য এই অংশটাও তোমরা পড়বে, ঠিক আছে? তাহলে কি নিউট্রিনো, মেসন, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, পাইন, মিয়ন, বোসন, গ্র্যাভিট্রন। কিন্তু পরীক্ষার আগে যদি তোমার মুখস্থ না থাকে অংশটা, তাহলে এই অংশটা মুখস্থ করার জন্য একদম লেগে পড়া যাবে না, ঠিক আছে? পরীক্ষার আগের দিনে মাথায় এত চাপ নেওয়া যাবে না। তো পরীক্ষার আগের দিনে তুমি কি করবা, যদি মুখস্থ না হয় তখন বলতেছি স্থায়ী মূল কণিকাটা মুখস্থ রাখবা, কম্পোজিট কণিকা, ডিউটেরন, আলফা কণিকা, এই দুইটা মুখস্থ রাখবে, এবং বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। মাহফুজা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এই অংশটা আমাদের গেল। এই অংশটা থেকে কোশ্চেন কিভাবে আসে, নিচের কোনটি স্থায়ী মূল কণিকা নয়, নিচের কোনটি কম্পোজিট কণিকা, অথবা নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা, এভাবে কোশ্চেন আসে, ঠিক আছে? এরপরে চলে আসা আমরা বিভিন্ন রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। তো আলফা রশ্মিটা কি? আলফা রশ্মি হচ্ছে আমাদের হিলিয়াম 2+, মানে হিলিয়াম যে নিউক্লিয়াসটা আছে এটা হচ্ছে আমাদের আলফা রশ্মি। তো বিটা রশ্মিটা কি? বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন। তার মানে কি, ইলেকট্রন যদি ক্ষরণ হয় তাহলে আমরা বলতে পারবো যে এখানে বিটা রশ্মি ক্ষরণ হচ্ছে। আর গামা রশ্মি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি বা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? এখানে কিন্তু দেখো এর ভর সংখ্যাও নাই, এর পারমাণবিক সংখ্যাও নাই, কারণ এটা তো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাই না? এখন তাহলে পরীক্ষায় কি কোশ্চেনটা আসে? পরীক্ষায় আসে, মনে করো একটা এলিমেন্ট এক্স, এখান থেকে তোমার আলফা রশ্মি, যেটা আলফা রশ্মিটা বের হয়ে গেল, ঠিক আছে? আমরা জানি আলফা রশ্মির পারমাণবিক সংখ্যা কত? 2, ভর সংখ্যা কত? 4। তাহলে এইখানে একটা যে পরমাণু, এই পরমাণু তোমাকে দিয়ে দিবে যে 90, সাপোজ 90 হচ্ছে এর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ধরে নাও 204, ঠিক আছে? এখন বলবে যে এক্স থেকে যদি তোমার আলফা রশ্মি বের হয়ে যায় তাহলে আমরা কোন পরমাণুটা পাবো বা কোন এলিমেন্টটা পাবো? তো অপশনে তুমি তাহলে কিভাবে দেখাবে? দেখো এখানে কত পারমাণবিক সংখ্যা আছে? 2। আলফা রশ্মি বের হয়ে গেলে পারমাণবিক সংখ্যা কত কমবে? 2 কমবে। তাহলে 90 থেকে কত হবে? 88, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা হবে 88। আর তোমার ভর সংখ্যা কত কমে? ভর সংখ্যা কমবে হচ্ছে 4। তাহলে এখানে কত আছে? 204। তাহলে এটার ভর সংখ্যা হবে 200। যেখানেই তুমি দেখতে পাবে যে যার পারমাণবিক সংখ্যা আছে 88, ভর সংখ্যা আছে 200, সেটাই তোমার কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো বিটা রশ্মি। বিটা রশ্মি যদি ক্ষরণ হয় বা বিটা রশ্মি যদি তোমার একটা সাবস্টেন্স থেকে বের হয়, তাহলে আমরা পরবর্তীতে তাহলে কি পাবো? বিটা রশ্মি মানে কি? ইলেকট্রন বের হয়ে যাও। আর ইলেকট্রনের কি কোনো ভর সংখ্যা আছে? অবশ্যই না, ইলেকট্রনের ভর হচ্ছে 0। আর যে ইলেকট্রনের পারমাণবিক সংখ্যা বা চার্জ, এটা হচ্ছে -1, তাই না? -1। এখন দেখো তো আমরা তাহলে কোনো একটা অ্যাটমের বা এলিমেন্টের পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝি? তার যতগুলো প্রোটন আছে বা পজিটিভ চার্জ আছে সেটাই কিন্তু তার পারমাণবিক সংখ্যা, তাই না? এখন যদি সাপোজ এক্স এর তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 51 আর ভর সংখ্যা হচ্ছে 110, ঠিক আছে? এখান থেকে তোমার কি বের হয়ে গেছে? বিটা রেটা বের হয়ে গেছে। তাহলে আমাদের যে এলিমেন্টটা থাকবে ওয়াই থাকবে। তো ওয়াই এর পারমাণবিক সংখ্যা কত হবে আর ভর সংখ্যা কত হবে? আমরা প্রথমে দেখলাম যে বিটা বা ইলেকট্রন এর কোনো ভর নাই, তাহলে 110ই থাকবে, এটুকু গেল। এখন তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে? পারমাণবিক সংখ্যা দেখো এখানে ইলেকট্রন একটা বের হয়ে গেছে। ইলেকট্রন একটা বের হয়ে যাওয়া মানে কি? রিলেটিভলি তোমার একটা পজিটিভ চার্জ বেড়ে যাওয়া, তাই না? ইলেকট্রন কি মাইনাস বা নেগেটিভ চার্জ যদি একটা কমে যায় তার মানে কি রিলেটিভলি তোমার একটা পজিটিভ চার্জ বেড়ে গেছে। যদি একটা পজিটিভ চার্জ বেড়ে যায় তাহলে তার পূর্বের যে পারমাণবিক সংখ্যা ছিল তার থেকেও কিন্তু 1 বেড়ে যাবে। তাহলে পূর্বের পারমাণবিক সংখ্যা কত ছিল? 51। পজিটিভ চার্জ, রিলেটিভ পজিটিভ চার্জ একটা বেড়ে গেছে, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত হবে? 52। আশা করি সবাই এটা বুঝতে পারছো। বাসির কারেক্ট অ্যান্সার করছে, গুড। 52 110, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিভাবে হলো? তোমার ইলেকট্রন বের হয়ে গেলে একটা নেগেটিভ চার্জ কমে আসে। নেগেটিভ চার্জ একটা কমে যাওয়া মানে তোমার রিলেটিভ যে পজিটিভ চার্জ একটা বৃদ্ধি পাওয়া। তার মানে কি? পজিটিভ চার্জ একটা বৃদ্ধি পাওয়া বলতে তো তোমার পারমাণবিক সংখ্যাও 1 বেড়ে যাচ্ছে। তার মানে কি? বিটা রশ্মির ক্ষরণ হলে তোমার ভর সংখ্যা সেম থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাবে। এরপর আসে এখান থেকে আর কি কোশ্চেন আসে? এটা আমরা দেখলাম, আপেক্ষিক ভরও দেখলাম। লাস্টে আসো ছেদন ক্ষমতা এবং আয়নীকরণ ক্ষমতা, ঠিক আছে? তো দেখো তো একে অপরের ঠিক উল্টো। এখানে ছেদন ক্ষমতা সবথেকে বেশি কার? গামা। কেন সবথেকে বেশি ছেদ করতে পারছে? কারণ এর আয়নীকরণ শক্তি সবথেকে বা আয়নীকরণ ক্ষমতা সবথেকে কম। তাহলে যার আয়নীকরণ শক্তি সবথেকে কম তার ছেদন ক্ষমতা সবথেকে বেশি। তারপর
সবথেকে কম কার ছেদন ক্ষমতা, যার আয়নীকরণ ক্ষমতা সবথেকে বেশি, তাহলে একে অপরের উল্টো, ঠিক আছে। আর মাঝামাঝি যেটা সেটা হচ্ছে বিটা রশ্মি। তাহলে এটা আমরা খুব ইজিলি মনে রাখতে পারি, ছেদন ক্ষমতা আর তোমার যে আয়নীকরণ ক্ষমতা আছে এটা একে অপরের বিপরীত। আচ্ছা, তাহলে এরপর আমরা নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডে আমরা এমসিকিউ দেখব, ঠিক আছে। নেক্সট স্লাইডের প্রথম এমসিকিউ দেখো, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা ও পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে, তারা একে অপরের কি? আচ্ছা, এখান থেকে আমরা তিনটা জিনিস নিয়ে পড়বো, ঠিক আছে, প্রত্যেকটা পার্ট নিয়ে পড়বো। আইসোমার, আইসোবার, আইসোটোন, আইসোটোপ। আচ্ছা, আইসোটোপ জিনিসটা কি? শেষে কি আছে? ও আছে, প্রোটন। তাহলে যার প্রোটন সংখ্যা সমান, দুইটা পরমাণু বা দুইটা এলিমেন্টের ধরো প্রোটন সংখ্যা সমান হলো, প্রোটন সংখ্যা সমান হলে কি হবে? প্রোটন সংখ্যা সমান হলে সেটা হবে আইসোটোপ। যদি নিউট্রন সংখ্যা সমান হয় সেটা কি হবে? আইসোটোন। এটা কেমনে বুঝবো আমরা? এই যে শেষে ন আছে, আইসোটোন। তাহলে নিউট্রন সংখ্যা সমান হলে কি হবে? আইসোটোন হবে। তাহলে আইসোবার কি? বাকি কি থাকে? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা যদি সমান হয় তাহলে কি হবে? আইসোবার হবে। তাহলে আইসোবার জিনিসটা কি? আইসোবার হচ্ছে মলিকিউলার ফর্মুলা সেম, বাট গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা এটা হচ্ছে ডিফারেন্ট। যদি স্ট্রাকচারাল ফর্মুলা যদি ডিফারেন্ট হয় কিন্তু মলিকুলার ফর্মুলা সেম থাকে তাহলে একে অপরের আইসোমার হবে। এক্সাম্পল আমরা দেখতে পারি, আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এটা নিয়ে তো শিওর তোমরা সেল কেমিস্ট্রি, যেটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, ওইখানে পড়ছো অবশ্যই। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটারই তোমার মলিকুলার ফর্মুলা কত? C6H12O6, এটারও কিন্তু সেম, ঠিক আছে। তাহলে তাদের মলিকুলার ফর্মুলা সেম, তারপরে তারা ডিফারেন্ট কেন? তাদের স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেত আলাদা। যেহেতু গাঠনিক সংকেত আলাদা তারা একে অপরের কি? আইসোমার। তাহলে এখানে কি সেম বলছে? এখানে বলছে একই কি? ভর সংখ্যা একই। তাহলে ভর সংখ্যা একই হলে কি হয়? আইসোবার। তাহলে কে কে কারেক্ট অ্যান্সার করছো? তোমরা একটু কুইক অ্যান্সার করো, আমি কিন্তু প্রত্যেকটা সলভ করে দিচ্ছি, তারপরে তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে। কমেন্টে তোমরা অ্যান্সার করো, অ্যান্সার করার পরে আমি যে সলভটা দিব এটার সাথে তোমরা মিলা নিবে যে কি তোমরা কি সঠিক অ্যান্সার দিচ্ছ নাকি ভুল অ্যান্সার দিচ্ছ। যদিও সহজ হয়, তোমরা পারো, আমি সলভ করে দিচ্ছি, তারপরেও তোমরা কমেন্টে অ্যান্সারটা লিখো, মিলাও যে তোমরা পাচ্ছ কিনা, অ্যান্সারটা করো, ঠিক আছে। তাহলে বাসির, মেঘলা আকাশ, এরা দুজন কারেক্ট অ্যান্সার করছো। এরপর আসো ক্যাথোড রশ্মিটা কি? আচ্ছা, ক্যাথোড রশ্মি আমরা জানি 1897 সাল, ঘটনাগত সালের 1897 সালে। কার সাথে ঘটনাটা সম্পর্কিত? জে থমসন। তাহলে জে থমসন কি করছিল? জে থমসন এই ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করছিল। তাহলে ক্যাথোড রশ্মিটা কি হবে? ইলেকট্রন, ঠিক আছে। তাহলে কি এখান থেকে আমরা কিন্তু তিনটা তথ্য জানলাম। প্রথম 1 নম্বর তথ্য, ক্যাথোড রশ্মিটা কি? ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। দ্বিতীয় ইনফরমেশন কি জানলাম? 1897 সাল। 1897 সালে কি হয়েছিল? স্যার জে থমসন তোমার ইলেকট্রন আবিষ্কার করছিল। তাহলে 1897 সালে স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে। কেমন ইলেকট্রন আবিষ্কার করছে? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। কারণ ক্যাথোড রশ্মিটা কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। এরপর নেক্সট, আচ্ছা, নিচের কোনটি রাবিয়া বাসরি, জাকুয়ান, মেঘলা আকাশ, বাসির সবাই কারেক্ট অ্যান্সার করছে। আমি আবারও বলতেছি, তোমরা সবাই কিন্তু অ্যান্সার করো, ঠিক আছে। অ্যান্সার করো, আমি সলভ করতেছি, আমরা একটু ফাস্ট আগাচ্ছি আজকে। তোমরা অ্যান্সার করো, অ্যান্সারটা মিলা নিব আমরা। তোমরা অ্যান্সারটা মিলাবো আমার সাথে যে কারেক্ট হচ্ছে কিনা। নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? তাহলে দেখো আমাদের বইয়ে, জয়কলির বইয়ে দেখবে একটা সুন্দর করে একটা ছক দেওয়া আছে, সবগুলো আইসোটোপ এবং রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্সগুলো আছে তাদের ইউজগুলো দেওয়া আছে। তাহলে কি করতে হবে? আমার এই কোশ্চেনটা কি? এটা তো বোঝানোর কোনো কোশ্চেন না, তাই না? আমি কেন দিছি? কারণ তোমাদের যাতে অ্যাটেনশনটা পায়, এখানে তোমাদের এই পার্টটা যাতে অ্যাটেনশনের বাইরে না যায়, তোমাদের অবশ্যই এই পার্টটা পড়তে হবে, ঠিক আছে। এই পার্টটা কিন্তু স্কিপ করলে চলবে না, কারণ এই পার্টটা থেকে এমসিকিউ আসে। এবং মেডিকেলে বলি ফিজিক্স কেমিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা? সেটা হচ্ছে ইউজ। কেমিস্ট্রি এবং ফিজিক্সের কোন জিনিসটা আমরা মেডিকেল সেক্টরে ইউজ করতেছি, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু স্কিপ করা যাবে না। তো দেখো নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? সবাই অ্যান্সার করো। সবাই বলছো রেডন, সবাই কারেক্ট অ্যান্সার। দেখো সাপোজ তোমার ইউজগুলো মনে নাই, ঠিক আছে, তোমরা ভালো পড়াশোনা করছো, গুড। এখন ধরো তোমাদের ইউজগুলো মনে নাই, যে কোনটা কোথায় ইউজ করা হচ্ছে, পরীক্ষার আগের দিনও পড়া হয়নি, পরীক্ষার হলে মনে নাই, তাহলে কি টেকনিক খাটাবে তুমি? দেখো এখানে হিলিয়াম আছে, নিয়ন আছে, অ্যালুমিনিয়াম আছে, এই তিনটার কিন্তু একটাও তোমার রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা সাবস্টেন্স না। তো রেডিও অ্যাক্টিভ না হলে রেডিও অ্যাক্টিভ তার কি রশ্মি বের হবে? তার থেকে ক্ষরণ হবে? অবশ্যই হবে না। শুধু ক্ষরণ হবে কোথা থেকে? রেডন থেকে। সো আমাদের অ্যান্সার কি? রেডন। তাহলে ক্যান্সার চিকিৎসায় কি জানা কি কোনটা ব্যবহৃত হয়? রেডন ব্যবহৃত হয়। এখন তোমাদের একটা শর্ট টেকনিক বলি। তো মেডিকেল অ্যাডমিশনে দেখবে যে 60টা কোশ্চেন তোমাদের মোটামুটি ইজি থাকে,
60টা কোশ্চেন ইজি থাকে, ঠিক আছে। বাকি 20 কোশ্চেন মোটামুটি তোমার এরকম ভূগোলে হয়তো 50-50। আমি কিন্তু 50-50 নিয়ে ইংলিশ ক্লাসে বলছি যে 50-50 যেগুলো কোশ্চেন আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের দাগাইতে হবে। আমি তোমাদেরকে হিসাবটাও দেখাইছি যে কেমনে তোমরা উপকৃত হবে 50-50 ক্ষেত্রে। যদি কেউ মিস করে থাকো আমার আগের ইংলিশ ক্লাসটাতে প্রথম অংশে তোমরা দেখে নিবা। আমি কিন্তু বলি নাই যে তোমরা কিছুই পারো না, তোমার কোনো ধারণাই নাই, এরকম জিনিস তুমি আন্দাজে দাগায় আসো। যেটা তোমার 50-50 সেগুলো অবশ্যই দাগাবে। এখন তাহলে বাকি 20 মার্ক বা তোমার যদি ভালো প্রিপারেশন নাও তারপরও দেখা যাবে 10 মার্ক তোমার অজানা থেকে যাচ্ছে, ঠিক আছে, বাইরে থেকে আসছে। এখন এই 10 মার্কের জন্য কি করবে? যদি সবাই সবকিছুই পারতো তাহলে তো প্রত্যেক বছর হাইস্ট মার্ক কত উঠতো? 100 উঠতো। এটা তো হয় না। তার মানে কি বাইরে থেকে কোশ্চেন আসে। তো এই 10 মার্কের জন্য তোমার কি করতে হবে? অনেক এমসিকিউ বা কোশ্চেন আসে বা প্রত্যেক বছরই আসে যেগুলো তুমি হচ্ছে কারেক্ট অ্যান্সার জানো না, কিন্তু জানো কি কোনগুলো ভুল অ্যান্সার। তাহলে কি তোমার যদি ভুল অ্যান্সার বের করতে পারো তার মানে কি বাকি যেটা থাকে সেটা কারেক্ট অ্যান্সার। তো এটা হচ্ছে একটা এমসিকিউ যেটা তোমরা মনে করো কারেক্ট অ্যান্সার জানো না যে রেডন, কিন্তু তুমি জানো কি হিলিয়াম, নিয়ন, অ্যালুমিনিয়াম কখনোই সম্ভব না, তাহলে কি হবে? রেডন হবে। এইভাবে একটু বুদ্ধি খাটায় হলেও আমাদের মেডিকেলে কিন্তু অ্যান্সার করতে হবে। একটু যদি বুদ্ধি খাটাও মেডিকেল চান্স পাওয়া আমি মনে করি যে খুব কঠিন না, ঠিক আছে। একটু পরিশ্রম করো, পড়াশোনা করো এবং বুদ্ধি খাটায় অ্যান্সারগুলো করো। এরপর আসো কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? আচ্ছা, বোরের পরমাণু মডেল কাদের ক্ষেত্রে প্রযোজ্য? একক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে তাদের ক্ষেত্রে বোরের পরমাণু মডেলটা প্রযোজ্য। তো একক ইলেকট্রন কোথায় আছে? হাইড্রোজেন প্লাস, কোনো ইলেকট্রন আছে? ইলেকট্রনই নাই। তারপর আসো লিথিয়াম প্লাস, লিথিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা কয়টা বা ইলেকট্রন থাকে কয়টা? 3টা থাকে, একটা চলে গেছে, তার মানে কি কয়টা আছে? 2টা আছে। বেরিলিয়ামের কয়টা আছে? 2টা আছে। 4টার মধ্যে 2টা চলে গেছে, জন্য 2+, 2টা আছে। তাহলে অ্যান্সার কি হবে? দেখো এই যে হিলিয়ামের থাকে কয়টা? 2টা, একটা চলে গেছে, তাহলে কয়টা থাকে? একটা থাকে। তাহলে একক ইলেকট্রন বিশিষ্ট যারা তাদের ক্ষেত্রে কিন্তু বোরের পরমাণু মডেল প্রযোজ্য। যারা অ্যান্সার করছো বাসির, মেঘলা আকাশ, সুলতানা, জাকুয়ান, সবাই রাইট, গুড। তোমরা তো দেখি ভালোই পারো। আচ্ছা, কোন দুটি পরমাণু পরস্পরের আইসোবার? এটা আমি অলরেডি পড়াইছি, এটার পার্ট হচ্ছে তোমরা অ্যান্সার করো যে আইসোবার কোনটা আইসোবার। 5 নাম্বারটা একটু অ্যান্সার করো তো। 5 নাম্বার পরস্পরের আইসোবার কোনটা? আচ্ছা দেখো, আমাদের কিন্তু মেডিকেলে তোমার হচ্ছে সহজ কোশ্চেন আসবে, মানে যারা সহজ কোশ্চেন ভুল করে আসে তারা কিন্তু চান্স পায় না। কঠিন কোশ্চেন কিন্তু সবাই ভুল করে আসে বা বেশিরভাগই ভুল করে আসে। তোমরা যদি কঠিন কোশ্চেন পারো তার মানে কি তোমরা উপরের মেডিকেলে চান্স পাবে, ঢাকার মেডিকেলগুলোতে চান্স পাবে, বিভাগীয় মেডিকেলগুলোতে চান্স পাবে। কিন্তু কেউ যদি সহজ কোশ্চেন ভুল করে আসো, আমি আবারও বলতেছি, সহজ কোশ্চেন যদি ভুল করে আসো তার মেডিকেলে চান্স পাওয়ার হারটাই কমে যাবে, ঠিক আছে। কারণ সহজ কোশ্চেন কিন্তু সবাই পারবে, সহজ কোশ্চেনগুলো এই জন্য ভুল করা যাবে না। এটাই আমার উদ্দেশ্য এই কোশ্চেনটা দেওয়ার, যে আইসোবার কোনটা। 5-এর তোমরা অ্যান্সার করছো কেউ বি, কেউ সি। আচ্ছা, একজন সি অ্যান্সার করছিল, ও ডিলিট করছে কমেন্ট। আচ্ছা, বি অ্যান্সার করছিল, ও ডিলিট করছে সি, তাই না? আচ্ছা, আইসোবার মানে কি ভর সংখ্যা সমান। দেখো তো এখানে সুন্দর করে দেওয়া আছে ভর সংখ্যা সমান, তাহলে আইসোবার কোনটা? সি নাম্বার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কি? সি। আচ্ছা, কোনটি আইসো ইলেকট্রনিক সেট? আইসো মানে কি? সেম। ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রন, তার মানে কি সমান ইলেকট্রনের সেট কোনটা? তাহলে এখানে কি করতে হবে? তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে সমান ইলেকট্রন কোথায় আছে। এটা অনেক সহজ কোশ্চেন, কিন্তু কি করা যাবে না? ভুল করা যাবে না। তোমাদের হাতে যখন খুবই কম সময় থাকে তোমরা তাড়াহুড়া করো, সবগুলো অ্যান্সার পড়োই না, খুব তাড়াহুড়া করে এই সহজ কোশ্চেনগুলো ভুল করো। তো সহজ কোশ্চেন কিন্তু কখনোই ভুল করা যাবে না। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। 6 নম্বর, এটা আমি সলভ করে দিব না, এটা তোমরা একটু বলতে হবে। এটা আমি অলরেডি তোমাদেরকে বলছি জিনিসটা কি। আচ্ছা, জাকুয়ান অ্যান্সার করছে এ। আচ্ছা দেখি তো এ হয় কিনা। ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামের আমরা জানি যে ইলেকট্রন থাকে কয়টা? 20টা। 2+ মানে কি 2টা বের হয়ে গেছে, তাহলে ইলেকট্রন থাকে কয়টা? 18টা। পটাশিয়ামের হচ্ছে 19টা, একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে থাকে কয়টা? 18টা। তারপর ক্লোরিনের ইলেকট্রন থাকে কয়টা? 17টা। কোথাও নেয়ও না, রিসিভও করে না, দেয়ও নাই, থাকে কয়টা? 17টা। যা ধরা খেয়ে গেলাম তো, তাহলে ক্লোরিন হবে না, ঠিক আছে। তার মানে এই অ্যান্সারটা ভুল। এবার চলে আসো, আর কি অ্যান্সার করছো? ডি অ্যান্সার করছো। ডিতে ফ্লোরিনের ইলেকট্রন কয়টা? 9টা, একটা রিসিভ করছে 10টা। সোডিয়ামের 11টা, একটা ছেড়ে দিছে 10টা। অক্সিজেনের কয়টা? 8টা, 2টা রিসিভ করছে 10টা। আর হচ্ছে কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? 6, 4টা রিসিভ করছে, তাহলে কত থাকে? 10। তাহলে দেখো সবার ইলেকট্রন সেম। তাহলে অ্যান্সার কত আমাদের হবে? অ্যান্সার হবে আমাদের ডি নাম্বারটা, ঠিক আছে। ফ্লোরিন মাইনাস সোডিয়াম, অক্সিজেন, কার্বন। যারা কারেক্ট অ্যান্সার করছো গুড। আচ্ছা, এরপরে আসো, হাইড্রোজেনের কতটি আইসোটোপ আছে?
খুবই ইজি কোশ্চেন, আবারও বলতেছি ইজি কোশ্চেনগুলো ভুল করা যাবে না। এখন এখানে দেখি হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে তোমরা বলো, আমি জানি সবাই পারবে। এখন অন্য একটা জিনিস দেখি, হাইড্রোজেন 1 1 2, হাইড্রোজেন 1 3। আচ্ছা দেখো, এই যে তিনটা হাইড্রোজেনের আমরা আইসোটোপ নিলাম, সবারই কি পারমাণবিক সংখ্যা একই। আইসোটোপ মানে কি পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা। এখানে ভর সংখ্যা কত, 1, এখানে 2, এখানে 3। এটার নাম হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে। এইখানে তোমার প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম যে আমরা বলছি, এখান থেকে তাহলে কি কোশ্চেন আসবে, নিউট্রন সংখ্যা কত। দেখো এখানে নিউট্রন সংখ্যা কত, 0, 1 - 1 0। আমরা যদি ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করি তাহলে নিউট্রন সংখ্যাটা পেয়ে যাই। এখানে দেখো কত, 1, এখানে কত, 2, ঠিক আছে। তাহলে নিউট্রন সংখ্যা আমরা বের করে ফেললাম যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা 1 2 3 এবং নিউট্রন সংখ্যা 0 1 2। আচ্ছা এরপরে আসো, ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত আমি অলরেডি বলে ফেলছি, বলো তো দেখি কত। 8 নাম্বার একটু কমেন্ট করো সবাই, ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত। 8 কমেন্ট করো তোমরা। আটে ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত, এটা তো আমি বলছি, তোমরা কি এটা সহজ তো, এটা তো সবার পারার কথা তাই না। 8 সি, আচ্ছা 8 সি একটা, তাহলে বললাম ডিউটেরিয়ামের তোমার 1 হচ্ছে পারমাণবিক সংখ্যা। ডিউটেরিয়াম কোনটা, 1 2। মনে রাখতে পারো কিভাবে, সহজে মনে রাখতে পারো, ডিউটেরিয়াম এর সাথে 2, ঠিক আছে। ট্রিটিয়াম, ট্রিটিয়ামের সাথে কি যায়, 3 যায়, তাহলে পারমাণবিক ভর সংখ্যা কত, 3, ঠিক আছে। তাহলে এখানে তোমার নিউটন সংখ্যা কত হবে, 2 - 1 1 হবে, আর এইটা তো হবে 2। এরপরে আসো, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বিটা রশ্মির বিকিরণ হলে বা বিকিরণের ফলে কোনটি ঘটে। আচ্ছা এটা পড়ছি, এটা অলরেডি পড়াইছি আমি, তাহলে বলো তো কারেক্ট অ্যান্সারটা বলো, 9 কত হবে। এটা কিন্তু আমি অলরেডি পড়াইছি, ঠিক আছে। পড়ানোর ফলে তোমরা কি শিখলা বা আউটকামটা কি, এটাই যাচাই করার জন্য আমার হচ্ছে কোশ্চেনটা দেওয়া। 9 এর অ্যান্সার কি হবে বলো। আমি আবারও বলছি, মেডিকেলে যারা সহজ কোশ্চেন ভুল করে আসে, হয়তো তাড়াহুড়া করতে যে সিরিয়াল মিস্টেক করে বা হচ্ছে সবগুলো অপশন পড়ে না, এই ভুলগুলো যারা করতে যে মানে সবগুলো অ্যান্সার করতে পারে না, তারাই কিন্তু মেডিকেলের চান্স পায় না, ঠিক আছে। যারা সহজ কোশ্চেনগুলো পারে, দু একটা কঠিন পারে, তারা কিন্তু মেডিকেলের চান্স পায়। আর উপরে মেডিকেলে কারা চান্স পায়, যারা কঠিনগুলো পারে, যারা 50-50 গুলো পারে বা হচ্ছে অজানা এমসিকিউ যেগুলো আছে তারা ওগুলো পারে, যেগুলো বাকিরা পারে না, তারা হচ্ছে উপরে মেডিকেল, ঢাকা এবং বিভাগীয় শহরের যে মেডিকেলগুলো আছে সেগুলোতে চান্স পায়। তাহলে তোমাকে মেডিকেলে চান্স পাওয়াকে শিওর করতে হবে, তারপরে না তুমি উপরে উঠবা। তো মেডিকেলে চান্স পাওয়া শিওর করতে হলে তোমাকে সহজ কোশ্চেনগুলো অবশ্যই পারতে হবে। তো এটা কি 8 সি অ্যান্সার করছো। ভর সংখ্যা কি ব্যাপার, ভর সংখ্যা বৃদ্ধি পাবে কেন। আচ্ছা মোহনা আক্তার মিশু, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, এটা ঠিক, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। এটা তো আমি প্রথমে দেখাইলাম। জিনিসটা কি, মনে করো এক্স একটা এলিমেন্ট, এখান থেকে তোমার বিটারে বের হয়ে গেছে। বিটারে বের হয়ে যাওয়া মানে কি, ইলেকট্রন একটা বের হয়ে যাওয়া। বিটারে বের হয়ে যাওয়া মানে কি, ইলেকট্রন একটা বের হয়ে যাওয়া। ইলেকট্রন বের হয়ে যাওয়া মানে কি, মাইনাস চার্জ, মাইনাস কত, -1 বের হয়ে গেছে। এখন -1 তার কমে যাওয়া বা মাইনাস চার্জ একটা কমে যাওয়া মানে কি, রিলেটিভলি একটা পজিটিভ চার্জ বেড়ে যাওয়া। মনে করো একটা সাবস্টেন্স তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, সে যখন 3টা ইলেকট্রন ছেড়ে দেয়, সে কি গেইন করে, 3+ গেইন করে না। আমরা কি লিখি, যতটা ইলেকট্রন ছেড়ে দেয় সেটা তার পজিটিভ চার্জ হয়, তাই না। তাহলে কি একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি একটা পজিটিভ চার্জ বাড়বে তার, সেটাই তো। এখন একটা পজিটিভ চার্জ বাড়া বলতে কি বোঝায়, আমরা জানি যে পারমাণবিক সংখ্যা কত, যতটা প্রোটন থাকে সেটা তার পারমাণবিক সংখ্যা। তার মানে কি পজিটিভ চার্জ যে কয়টা থাকে সেটা তার পারমাণবিক সংখ্যা। পজিটিভ চার্জ 1 বেড়ে গেছে, তার মানে কি বেড়ে যাবে, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, তাই না। এটা তো খুবই ইজি, তোমরা ভুল করছো কেন। বাসি আজ কিছু পারি না বলে, তুই যদি একটু ঘোরাঘুরি কম করে পড়াশোনায় মনোযোগ দিস, ইজিলি পারবি। ক্লাসে মনোযোগ দে। দেখ এখানে বললামই তো যে ইলেকট্রন সংখ্যা যদি কমে যায় তার মানে কি পজিটিভ সংখ্যা একটা বেড়ে যায়। পজিটিভ সংখ্যা যদি একটা বা পজিটিভ চার্জ যদি একটা বেড়ে যায় তার মানে কি পারমাণবিক সংখ্যা বেড়ে যাওয়া। তাহলে এটা কি হবে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। এরপর আসো, এই দুটো পরস্পরের কি। আচ্ছা দেখো এখানে কি আছে,
14, 14 তার ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত 6, তাহলে এটার নিউটন সংখ্যা কত 8। এখানে দেখো ভর সংখ্যাও সেম না, তোমার প্রোটন সংখ্যাও সেম না, বা পারমাণবিক সংখ্যাও সেম না। তার মানে আর বাকি থাকে কি নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা তাহলে ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে কি হবে, একে অপরের আইসোটোন হবে। এটা তো আমি সহজ টেকনিক বললাম। তাহলে তুমি যদি একটু শিওর হয়ে বের করতে চাও তাহলে কি হবে, 14 - 6 নিউটন সংখ্যা কত 8, 16 - 8 নিউটন সংখ্যা কত 8, তাহলে একে অপরের কি আইসোটোন, ঠিক আছে। 10-এর ডি, গুড, যারা কারেক্ট অ্যান্সার করছে 10-এর ডি। আচ্ছা, তোমরা সহজ কোশ্চেন হলেও বা পারলেও আমি সলভ করে দিলেও সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে। তোমাদের অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা এটা একটু মিলাও। আচ্ছা, এরপর আসো, ইলেকট্রন আবিষ্কার করেন কে, এটা আমি অলরেডি বলছি, তোমরা একটু অ্যান্সার করো। ইলেকট্রন আবিষ্কার করার কাহিনী কিন্তু আমি অলরেডি পড়াইছি। 1897 সাল, কত সাল, 1897 সাল। বিজ্ঞানীর নাম কি, জে জে থমসন, ঠিক আছে। ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে কি করেন, ইলেকট্রন আবিষ্কার করেন। এটা গেল 1897 সালের কাহিনী। এরপর আমরা লাফ দিয়ে চলে আসবো 1911 সালে। 1911 সালে কি হয়েছিল, 1911 সালে রাদারফোর্ড তার পরমাণু মডেল দিল। রাদারফোর্ড যখন পরমাণু মডেল দিল, রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে কি আবিষ্কার হলো, নিউক্লিয়াস আবিষ্কার হলো। যেহেতু নিউক্লিয়াস আবিষ্কার করছে এই জন্য তার মডেলটার নাম হচ্ছে নিউক্লিয়ার মডেল, নিউক্লিয়ার মডেল বলা হয়। এবং সৌর মডেল বা সোলার মডেল এটার সাথে তুলনা করা হয়, কারণ সূর্যের চারিদিকে তো প্ল্যানেটগুলো ঘুরে, তাই না। এখানে কার, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, এই জন্য একে সোলার মডেলও বলা হয়। তাহলে 1911 সালে কি আবিষ্কার করা হয়েছে, নিউক্লিয়াস। কে আবিষ্কার করছে, রাদারফোর্ড। আচ্ছা, এরপরে চলে আসো 1919 সালের ঘটনা। 1919 সালে কি হলো, আবার সেম বিজ্ঞানী রাদারফোর্ড কি আবিষ্কার করলো, প্রোটন। 1919 সালে আবিষ্কার হলো কি, প্রোটন। কোন বিজ্ঞানী, রাদারফোর্ড। এরপরে আমরা চলে আসি 1932 সালে। 1932 সালে কি ঘটনা ঘটছিল, 1932 সালে নতুন একজন বিজ্ঞানী আসলো। কি আবিষ্কার করলো সে, নিউট্রন। নিউট্রন কি আবিষ্কার করছে, চ্যাডউইক। চ্যাডউইক 1932 সালে কি আবিষ্কার করছে, নিউট্রন আবিষ্কার করছে। তাহলে দেখো 1897 সালে স্যার জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে। তারপরে 1911 সালে নিউক্লিয়াস আবিষ্কার করছে কে, রাদারফোর্ড। 1919 সালে প্রোটন আবিষ্কার হয়েছে। তারপরে 1932 সালে তোমার চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করছে। আচ্ছা, ইট পরে নিচে যখন, আচ্ছা এটা সহজ টেকনিক, এভাবে মনে রাখতে পারো। তো আমরা একটা নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে, প্রোটন, ইলেকট্রন, তারপর হচ্ছে নিউট্রন, তিনটা জিনিস নিয়ে কিন্তু পড়ে ফেলছে, এবং নিউক্লিয়াস যে আবিষ্কার করছে সেটা নিয়েও পড়লাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু এখান থেকে তোমার এমসিকিউ আসলে যাতে কারোর ভুল না হয়, নিচের কোনটি অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ। আচ্ছা, এটা কোথায় আছে বলো তো, এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলে আছে, ঠিক আছে। তাহলে ওইখানে যে উপকরণগুলো আমাদের পড়তে হবে। রাদারফোর্ডের যে পরমাণু মডেল আছে তার উপকরণ কি কি লাগছিল সেটা পড়তে হবে, তার যে পরীক্ষা থেকে সে কি কি পাইছে এটা পড়তে হবে, ঠিক আছে। এরপরে বোর পরমাণু মডেল, সে কি কি সলভ করে দিয়েছে রাদারফোর্ডের, এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু পড়তে হবে। তাহলে 12 এ অ্যান্সার করছে জিঙ্ক সালফাইড। আচ্ছা, এখানে দেখো তো এটা কি, জিঙ্ক সালফাইড। সালফেট জিনিসটা কি, সালফেট জিনিসটা হচ্ছে SO4 2-, এটা কিন্তু সালফেট, ঠিক আছে। তাহলে যদি এরকম হতো ZnSO4, তাহলে এটা কি হতো, জিঙ্ক সালফেট হতো। এখন তোমার অপশনে যখন বাংলায় লেখা থাকবে জিঙ্ক সালফাইড অপশন দেখবা, জিঙ্ক সালফেট অপশন দেখবা। তোমরা যারা তাড়াহুড়া করো, তোমরা যারা মেডিকেলে চান্স পাবা না, তারা কি করবে জানো, তারা তাড়াহুড়া করতে যে সহজ কোশ্চেনগুলো ভুল করবা, যেখানে জিঙ্ক সালফেট আছে শুরুতে দেখবে জিঙ্ক এবং সালফেট এরকম একটা উচ্চারণ আসছে, ওটা দাগা দিবা। কিন্তু ঘ নাম্বারে যখন যাবা, ঘ নাম্বারে দেখবা যে সুন্দর করে লেখা আছে জিঙ্ক সালফাইড। আচ্ছা, তাহলে কারেক্ট অ্যান্সার কি, জিঙ্ক সালফাইড। এই জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা অপশনই ভালো মতন পড়তে হবে। এরপরে আসো, এক্স কণাটি কি হবে, ঠিক আছে। নাইট্রোজেন, হিলিয়াম, এখানে অক্সিজেন আসছে, এটা কিন্তু একে অপরের আইসোটোপ, মানে নাইট্রোজেন তারপর হিলিয়াম, এই যে অক্সিজেন, যেটা অক্সিজেনের কিন্তু এটা আইসোটোপ ইউজ করা হয়েছে। তাহলে এক্স যে তোমার কণাটি আছে, এক্স কণাটার তোমার কি হবে, এক্স কণাটি কি হবে, এটা একটু অ্যান্সার করো। আচ্ছা, দেখি আমরা, তোমরা অ্যান্সার করো, আমি এই ভাগে সলভ করি। আচ্ছা, এখানে দেখো তো বাম পাশে টোটাল পারমাণবিক সংখ্যা 7 আর 2 9। এখানে পারমাণবিক সংখ্যা ডান পাশে কত আছে, ডান এবং বামে কিন্তু ইকুয়াল হবে। তাহলে পারমাণবিক সংখ্যা আছে এখানে 8,
তাহলে 7 আর 2 9, এখানে 8 আছে, তাহলে এখানে কত হবে, আরো 1 হবে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এখন দেখো বাম পাশে ভর সংখ্যা কত আছে, 14 4 18, এখানে ভর সংখ্যা কত ইউজ হয়েছে, 17, তাহলে বাকি থাকে কত, আর 1 বাকি থাকে। তাহলে এখানে যে কণাটার তোমার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1, সেটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে 14 তোমরা কি অ্যান্সার করছো, 14 দেখে অ্যান্সার করো না এখনো, 14টার একটু অ্যান্সার করো, এটা কি হবে। আচ্ছা 14 নম্বর দেখো, তাহলে প্রোটন, প্রোটনের কি, প্রোটনের তোমার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও 1। ইলেকট্রনের কিন্তু কোনো ইয়া নাই, ভর সংখ্যা নাই, ভর সংখ্যা কত, 0 আর -1। নিউট্রনের কত, নিউট্রনের হচ্ছে এর কোনো পারমাণবিক সংখ্যা নাই, এটা শুধু ভর সংখ্যা আছে, কত, 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি অ্যান্সার হবে, প্রোটন হবে, যার ভর সংখ্যাও 1, পারমাণবিক সংখ্যাও 1, তাহলে x কি হবে, x হবে আমাদের প্রোটন। এরপর আসো 14 নম্বর, কোন প্রক্রিয়ায় তোমার থোরিয়াম থেকে প্যারিডিয়াম এটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যদি ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এই দুইটা ক্যালকুলেট করি তাহলে ইজিলি চলে আসবে। দেখো এখানে তোমার কি আছে, পারমাণবিক সংখ্যা 90, এখানে পারমাণবিক সংখ্যা কত, 91, তাহলে পারমাণবিক সংখ্যা কি হয়েছে, 1 বৃদ্ধি পাইছে, আর ভর সংখ্যা কি হয়েছে, 234ই আছে। ঠিক আছে, যখন কি হয়, ভর সংখ্যা সেম থাকে এবং পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, তখন কি হয়, বিটা এমিশন হয়, তার মানে কি ইলেকট্রন বের হয়, ইলেকট্রনের ক্ষরণ হয়, যেটা হচ্ছে যেটাকে বলে বিটা এমিশন। তাহলে এটা আমরা বুঝতে পারছি, তাহলে থোরিয়াম থেকে প্যালিডিয়াম হওয়ার জন্য কি প্রয়োজন, বিটা এমিশন হওয়া প্রয়োজন। এরপরে আসো, বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত, এটাও বললাম, বিটা রশ্মি মানে কি, ইলেকট্রন, ইলেকট্রনে তোমার ভর সংখ্যা 0 আর তোমার চার্জ কত, -1। ঠিক আছে, তাহলে তোমার যে বিটা রশ্মি আছে এটা আপেক্ষিক চার্জ কত, -1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 15 অ্যান্সার কত, 15 অ্যান্সার হচ্ছে -1। আচ্ছা এরপরে আসো, পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় করো। আচ্ছা কৌণিক ভরবেগের যে সমীকরণটা আছে এটা বের করতে বলছে, কতর জন্য, প্রথম ইলেকট্রনের জন্য দ্বিতীয় কক্ষপথের, কক্ষপথ নাম্বার কত, দ্বিতীয়। এখন যদি আমরা ফর্মুলাটায় আসি, সেটা হচ্ছে mvr = nh/2π। ঠিক আছে, এখানে দেখো তো mvr এ যদি আমরা মান বসাই তাইলে হয়ে গেল, n এর ভ্যালু কত, দ্বিতীয় কক্ষপথ বলছে, তাহলে 2h/2π, তাহলে 2 কাটা, তাহলে h/π কোনটা, এটা সি নাম্বার। তাহলে 16 কারেক্ট অ্যান্সার কত, 16 কারেক্ট অ্যান্সার সি। 16 সি, হ্যাঁ যারা অ্যান্সার করছো গুড। এরপর আসো, কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আমরা পড়লাম, 1 1 প্রোটিয়াম, 1 2 ডিউটেরিয়াম, 1 3 ট্রিটিয়াম। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, মানে কোনটি নয় বলছে। তাহলে আমি আবারও বলতেছি, এই কোশ্চেনগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, এগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু তুমি যদি কোশ্চেন পড়তে ভুল করো তাহলে কিন্তু হবে না, এখানে নয় কথাটা তোমাকে দেখতে হবে। শুরুতেই তুমি যদি ভাবো যে এটা কোনটি আইসোটোপ চাইছে, তো শুরুতেই তুমি দেখলে এ নাম্বারে H11, বি নাম্বারে কি আছে 14, তুমি আমার নিচে গেলাই না যে নিচে কি বলছে, তাই না, তাহলে তুমি এখানে 1 এ দাগায় দিলা, তুমি গোল্লা পায়ে বসে থাকবা, এবং এই সহজ কোশ্চেনগুলো তুমি যদি ভুল করো তাহলে মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন ওইখানে মাটি হয়ে যাবে। তাহলে কি হবে অ্যান্সার 14, কারণ কি এখানে 9 বলছে। আচ্ছা এরপর আসো, নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত। আচ্ছা ডি ব্রগলি সমীকরণ আসলে কই থেকে আসছে, এটা যদি আমি একটু পড়াই তাহলে এই কোশ্চেনটা তোমরা কোনোদিনও ভুলবা না, মানে মুখস্থ করতে হবে না তোমাকে। তুমি যখন পরীক্ষা দিবা মেডিকেলে তখন দেখবা যে তোমার মাথায় এত টেনশন আসবে বা প্রেশার আসবে, সহজ সহজ জিনিসও তুমি ভুলে যাচ্ছ, মানে মুখস্থ থাকছে না। এই সূত্র তো আরো ভুল হবে, কারণ সূত্রগুলো খুবই কাছাকাছি দেওয়া থাকবে, তাই না। এই জন্য সূত্রটা কই থেকে আসছে, ফর্মুলাটা কই থেকে আসছে, এটা যদি জানো তাহলে ভুল করার কোনো চান্সই নাই। দেখো এইটা কই থেকে আসছে, আমরা ডি ব্রগলি কি করে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এই দুইটার মধ্যে সামঞ্জস্য ঘটাইছে। তো কণা ধর্ম থেকে আমরা কি জানি, E = mc²। তরঙ্গ ধর্ম থেকে কি জানি, E = hc/λ, মানে এটা কই থেকে আসছে, h নিউ থেকে আসছে, নিউ মানে কি c/λ। এখন তাহলে এটাও ই এটাও ই, তার মানে কি এটা আর এটা একে অপরের ইকুয়াল আমরা বলতে পারি। তো ইকুয়াল হলে কি হবে, mc² = hc/λ। এখন দেখো তো c একটা কাটা যাবে, তার মানে কি ল্যামডা যদি উপরে নিয়ে নিই আমরা, hc/m, আর এটা কি হবে c², এই c এসি কাটা, তাহলে h/m²
সি, ল্যামডা ইজ ইকুয়াল টু কি এইচ বাই এম সি। এখন সি মানে কি ভেলোসিটি, কিসের, লাইটের ভেলোসিটি। আমরা এটাকে যদি যে কোনো একটা কমন জিনিসের ভেলোসিটি বলতে চাই তাহলে কি হবে এইচ বাই এম ভি। ঠিক আছে, ভি কোথায় আছে, এইচ বাই এম ভি। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত, বি, এইচ বাই এম ভি। তাহলে কই থেকে আসছে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এই দুইটার যে ইকুয়েশন আছে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার আর ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই দুইটা থেকে আমরা অ্যান্সারটা পাবো। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলতে নেক্সট স্লাইড, আমরা নেক্সট টপিকে চলে আসি। সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে এস। আচ্ছা, এখান থেকে এন এর ভ্যালু কি 1 2 3। আচ্ছা, এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে, কে এল এম এন এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে কে 2 হলে কি হবে এল, 3 হলে হচ্ছে এম, এভাবে তোমার কে এল এম এন এটা চলতে থাকবে। এরপর আসে এল এর ভ্যালু। এল এর ভ্যালু কিন্তু ডিপেন্ড করবে কার, এন এর ভ্যালুর উপরে, তাই না? তাহলে এল এর ভ্যালু কত হবে, 0 থেকে n - 1 পর্যন্ত। মনে করো তোমার এন এর ভ্যালু 2, তাহলে এল এর ভ্যালু কত হবে, 0 থেকে n - 1, তাহলে 0 আর 1। তাহলে এল এর কি কি ভ্যালু পাবো আমরা, 0 এর জন্য পাবো এস, 1 এর জন্য কি পাবো, পি। তাহলে এস এবং পি হবে। এখন যদি এখানে যদি 2 পাইতাম আমরা তাহলে কি হইতো, ডি, তারপর এস পি ডি এফ এভাবে একে একে বাড়তে থাকতো। আচ্ছা, তারপরে দেখো এম এর ভ্যালু, এম এর ভ্যালু কার উপর ডিপেন্ড করবে, অবশ্যই এল এর উপর ডিপেন্ড করবে। তো এল এর ভ্যালু মনে করো আমরা পাইছি 2 পাইছি, ঠিক আছে? তাহলে এম এর ভ্যালু কি হবে, 0 সহ প্লাস মাইনাস এল, তার মানে কি 0 প্লাস 1 প্লাস 2 তারপরে -1 -2। এই কয়টা ভ্যালু পাবো আমরা, 1 2 3 4 5টা ভ্যালু পাইছে না? 5টা ভ্যালু কার ক্ষেত্রে পাওয়া যায়, ডি এর ক্ষেত্রে পাওয়া যায়। তো প্রত্যেকটা অরবিটালে তোমার ইলেকট্রন থাকে কয়টা, 2টা থাকে। তাহলে 5টার মোট ইলেকট্রন সংখ্যা কত থাকবে, 10টা থাকবে। এজন্য ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। আচ্ছা, এখন আমরা জানি প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2টা থাকে, দুইটার একটার ভ্যালু হচ্ছে +½ আর একটার ভ্যালু কি -½ তাহলে আমরা সবগুলো পড়লাম। জিনিসটা কি, এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ভ্যালুর উপরে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা ডিপেন্ড করবে। এন এর ভ্যালু কি, এন এর ভ্যালুটা কি হবে, 0 থেকে n - 1 পর্যন্ত হবে। ঠিক আছে, তারপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এটার ভ্যালু আবার এন এর উপর ডিপেন্ড করবে। এটার কি হবে, 0 ± l। আর লাস্ট হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন, একটা হচ্ছে +½ একটা হচ্ছে -½ যেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, সেটার ভ্যালু হচ্ছে প্লাস। ঘড়ির কাঁটার বিপরীতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে +½ এবং ঘড়ির কাঁটার দিকে হলে সেটার ভ্যালু হবে কত, -½ হবে। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাইছে, শক্তি স্তরের আকার, তারপরে কি আকৃতি, আকার তো জানোই। তারপর আকৃতি বলতে কি, এস এর আকৃতি কি রকম, গোলাকার। এটা কিন্তু বৃত্তাকার না। বৃত্তাকার জিনিসটা কি, বৃত্তাকার হচ্ছে 2 ডাইমেনশনাল আর গোলাকার হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল। তাহলে এস এর আকৃতি কি, গোলাকার। পি এর আকৃতি ডাম্বেল শেপ, তারপরে হচ্ছে তোমার ডি এর আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল শেপ, তাই না? তার চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি, অরবিটালের দিক নির্দেশ করে। আচ্ছা, আর ঘূর্ণন কি, ইলেকট্রন। আচ্ছা, তার মানে এটার প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা আমাদের অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে স্টার দিয়ে রাখো, এটা কিন্তু 3 স্টার কোশ্চেন। আচ্ছা, প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা হচ্ছে এটা হচ্ছে রেখা, বর্ণালী রেখা ব্যাখ্যার জন্য কিন্তু এটা প্রয়োজন। আর এটা হচ্ছে সূক্ষ্ম রেখায় যে ভাগ হয়ে গেছে এটা বোঝানোর জন্য আমাদের এল প্রয়োজন। আচ্ছা, তোমার চুম্বক ধর্ম বোঝানোর জন্য কিন্তু চুম্বক কোয়ান্টাম সংখ্যা এটা ব্যবহার করা হয় না, তাই না? তোমরা কিন্তু এটা দেখেই দাগাই দিবা যে চুম্বক যেহেতু বলছে তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম, কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এটা কি, এস কিন্তু যে ঘূর্ণনের উপর ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, একটা যে অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, একটা থাকে কি +½ একটা থাকে -½ দুইটার ঘূর্ণন কিন্তু একে অপরের উল্টো। এই জন্য কি হয়, তারা নিউট্রাল হয়। কিন্তু যদি একই দিকমুখী হইতো, +½ সবগুলো হইতো বা -½ হইতো, তাহলে তাদের কি হইতো, চুম্বক ধর্ম দেখা যেত। তাহলে চুম্বক ধর্ম কিসের উপর ডিপেন্ড করে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে। এবং সবগুলো যে আবিষ্কারক এটা একবার পড়ে নিবা। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি কবে নেবেন? আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি যে রুটিনটা এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা তোমাদেরকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসো বিভিন্ন উপশক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা। আমরা জানি এম এ একটা ভ্যালু যেটা, সেটা কয়টা ইলেকট্রন থাকে, 2টা থাকে, ঠিক আছে? আচ্ছা, এস কই থেকে আসছে, এল এর মান কত, 0। পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে 3। আমরা এস পি ডি এফ এভাবে মনে রাখবো, এদিকে মনে রাখবো 0 1 2 3 শেষ। এম এর মান আমরা জানলাম যে 0 এবং +- তাই না? এখন যদি এল এর মান 0 হয়, এম এর মান 0, 1 হলে কি হবে, 0 সহ +- তাহলে 0
-1 আর এবং +1, তারপর 2 হলে 0 +2 +1 -1 -2, এটা কিন্তু দেখাইছি। এবং প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা করে? 2টা করে থাকে। তার মানে কি এখানে অরবিটাল সংখ্যা আছে একটা আছে, একটা, এখানে হয়তো একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা, প্রত্যেকটাতে কয়টা করে থাকবে? 2টা করে ইলেকট্রন, তাহলে 3 দুগুণী 6, তাহলে পিতে কয়টা টোটাল? 6টা, ডিতে এভাবে কয়টা? 10টা, এফে কয়টা? 14টা। এরপর আমরা তাহলে অরবিটাল এবং নোড, এই জিনিসটা তোমাদের একটু ভুল হয়, এই জিনিসটা আমি বলি, ঠিক আছে? অরবিটাল জিনিসটা কি? অরবিটাল জিনিসটা হচ্ছে যে এলাকায় তোমার ইলেকট্রন মেঘের বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। আমরা জানি ইলেকট্রন কিন্তু একটা চক্রাকারে সবসময় ঘুরতে আছে, ঠিক আছে? তার মানে কি ইলেকট্রন কিন্তু ফিক্সড না, তার কিন্তু পজিশনটা কিন্তু ফিক্সড না, তার মানে কি সে পর্যায়ক্রমে ঘুরতে আছে। এই যে সে একটা পথে ঘুরছে, তা যে জায়গায় তার পাওয়ার সম্ভাবনা কত হবে? 90 থেকে 95% হবে, সেটা তার অরবিটাল। তাহলে নোড জিনিসটা কি? নোড জিনিসটা হচ্ছে যেখানে তার পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বা নাই, এরকম যদি সম্ভাবনা থাকে, এরকম যদি কোনো রিজিয়ন থাকে, সেটা হচ্ছে তার নোড। আমরা যদি একটা এস অরবিটাল দেখি, তার মানে কি এস অরবিটাল এই বরাবর, যে বরাবর তার অ্যাক্সিসটা থাকে, ঠিক আছে? একটা গোলকের কিন্তু একটা অ্যাক্সিস থাকে, যে অ্যাক্সিস বরাবর তার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রায় 0, সেটা কি তার নোড, ঠিক আছে? আর যে এলাকায় তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বা 90 থেকে 95%, সেটা তার কি? অরবিটাল। তাহলে এটা যদি একটা এস অরবিটাল হয়, তার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই এলাকায়, আর মাঝখানে যেখানে অ্যাক্সিসটা আছে এখানে তার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে কম, তাহলে অ্যাক্সিস বরাবর সেটা হচ্ছে নোড। আর অরবিটাল কোনটা? যেখানে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। এখন এখানে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে নোড সংখ্যা বের করা। নোড সংখ্যা আমরা কিভাবে বের করতে পারবো? n-1 এই ফর্মুলা দ্বারা, ঠিক আছে? এই ফর্মুলা যদি কারো মনে না থাকে এটা লিখে নাও বা স্ক্রিনশটে তুলে রাখতে পারো। n-1 এটা দ্বারা আমরা নোড সংখ্যা কিন্তু বের করতে পারি। আচ্ছা, এটার আমরা এমসিকিউ অবশ্যই দেখবো, একটু পরে দেখবো। আচ্ছা, এরপরে আসো আফবাউ নীতি, হুন্ডের নীতি। আমরা 3টা নীতি এখন পড়বো। আফবাউ নীতি কি? আফবাউ নীতি হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। এটা আমরা কিভাবে? n প্লাস এল, এটা দ্বারা আমরা ডিটারমাইন করতে পারি। n প্লাস এল এটা করে যার ভ্যালু আমরা বেশি পাবো তার শক্তি কত বেশি হবে। তার মানে কি সেখানে ইলেকট্রন পরে যাবে, এবং n প্লাস এল এর ভ্যালু যত কম হবে তার শক্তি কম এবং সেখানে ইলেকট্রন আগে যাবে। তার মানে কি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। এখন দেখো n প্লাস এল এই দুইটার ভ্যালু যদি সেম হয়, মনে করো এখানে একটার পাইছি 4, এদিকেও একটার পাইছি 4, তার মানে কি যার n ছোট হবে তার শক্তি স্তর কম এবং সেখানে ইলেকট্রন আগে যাবে। তার মানে কি n প্লাস এল এর ভ্যালু যদি ইকুয়াল হয়, তাহলে n যার ছোট সেখানে ইলেকট্রন আগে যাবে। আমি আবারও বলছি, আমরা আফবাউ নীতি অনুসারে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবাহ করি বা ইলেকট্রন আমরা ডিস্ট্রিবিউট করি। তার মানে কি n প্লাস এল দ্বারা আমরা কিন্তু শক্তিটা ডিটারমাইন করছি। তো n প্লাস এল এর ভ্যালু যার কম সেখানে ইলেকট্রন আগে যাবে। যদি সেম হয়ে যায় তাহলে কোথায় আগে যাবে? n এর ভ্যালু যার কম সেখানে ইলেকট্রন আগে যাবে। হুন্ডের নীতি, হুন্ডের নীতিটা কি? একটা অরবিটালে তোমার ইলেকট্রন সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে পারে। যদি পি অরবিটাল দেখি 1 2 3, ঠিক আছে? 3টা অরবিটাল। এখন ইলেকট্রনগুলো কিভাবে বিন্যাস হবে? আগে একমুখী হবে, প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ, সবগুলো এভাবে বসার পরে তারপর যদি আরো ইলেকট্রন থাকে তারপর এভাবে বসবে যে কয়টা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। তার মানে কি সর্বাধিক সংখ্যক তারা অযুগ্ম অবস্থায় থাকতে চায়, এটা হচ্ছে তার হুন্ডের নীতি। আচ্ছা, এরপরে আসো পালির বর্জ্য নীতি। এটা কি? এটা হচ্ছে আমরা জানি 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, n l m s। এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। যদি একটা ইলেকট্রনের ক্ষেত্রে বা দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই ইকুয়াল না হয়, সেটা কি হবে? পলির বর্জন নীতি হবে। এরপর আমরা এমসিকিউ সলভে চলে আসি। নিচে 4টি কোয়ান্টাম সংখ্যার মান ডি ইলেকট্রনের জন্য সঠিক। আচ্ছা, ডি ইলেকট্রনের জন্য সঠিক, এটা একটু অ্যান্সার করো দেখি। ডি ইলেকট্রনের জন্য সঠিক কোনটা? আচ্ছা, সবগুলোতেই 4 আছে, তার মানে কি এটা ডিফারেন্ট না। এরপর চলে আসো, ডি এর জন্য কত মান হবে? এস পি ডি, তার মানে কি এস এর ভ্যালু কত হবে? 2 হবে। তাহলে 2 কোথায় কোথায় আছে? এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে এটা বাদ, এটা বাদ বাদ। এরপর আসো, প্রথম যে এখানে ডি অরবিটালের ক্ষেত্রে প্রথম ইলেকট্রন বলছে, তাই না? ডি ইলেকট্রনের জন্য কোন সেটটি প্রয়োজন? আচ্ছা, তাহলে এখানে দেখো তো, এখানে কি বলছে? 1, এখানে কত? 1, এখানে কি 0 বলছে। আচ্ছা, আমরা ইলেকট্রনের আমরা জানি প্লাস হাফ আর মাইনাস হাফ দুইটা আছে। 0 কি কখন আমরা পড়লাম? 0 কি আছে? 0 নাই, তার মানে কি এটা ভুল। কারেক্ট অ্যান্সার কত? এটা।
তাহলে কি হবে 19 এর ডি হবে। যারা কারেক্ট অ্যান্সার করছো গুড। আচ্ছা এরপর আসো 20, নিচে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোন সেটটির ক্ষেত্রে অবাস্তব। এগুলো কিন্তু আসেই, এগুলো পরীক্ষায় তোমরা পাবাই, ঠিক আছে। 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে, কোনটা হচ্ছে অবাস্তব, এটা কি একটু অ্যান্সার করো, অবাস্তব কোনটা। আচ্ছা দেখো আমরা দেখলাম এখানে 3 আছে n এর মান, তাহলে l এর মান 2 হওয়া সম্ভব, m এর মান কি 0 প্লাস হাফ মাইনাস হাফ। আচ্ছা গেল, এটাও সম্ভব এটাও সম্ভব, কিন্তু কোনটি অবাস্তব বলছে, তার মানে কি এটা রাইট, ঠিক আছে। এটাও সম্ভব, n এর মান যদি 4 হয়, l এর মান 0 হয়, m এর মানও 0 হয়, প্লাস হাফ হয়, এটাও সঠিক। কিন্তু দেখো তো সি নাম্বার অপশনটা দেখো তো, n এর মান কত 3, l এর মান কত 2, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু m এর মান কার উপর ডিপেন্ড করে, l এর মানের উপর কিন্তু m এর মান ডিপেন্ড করে। তার মানে কি এখানে প্লাস মাইনাস 3 হবে, এটার m এর মান হচ্ছে 0 প্লাস 1 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2 এই পর্যন্তই, তার মানে কি মাইনাস 3 হবে না। তার মানে কি অবাস্তব কোনটা বা কারেক্ট অ্যান্সার কোনটা, সি, 20 এর সি অ্যান্সার। আহ্বাও নীতি সুলতানা কারেক্ট অ্যান্সার করছো, মেঘলা আকাশ কারেক্ট অ্যান্সার করছো, গুড। আচ্ছা আহ্বাও নীতি অনুসারে নিচের কোন শক্তি ক্রমটি সঠিক। আচ্ছা আহ্বাও নীতি অনুসারে শক্তি ক্রম আমরা কেমন নির্ণয় করি, n প্লাস এল, ঠিক আছে। যদি n প্লাস এল যদি হচ্ছে সমান হয়, তাহলে n এর মান যেটা ছোট সে ছোট, আর n এর মান যে যার বড় তার সে বড় হবে, ঠিক আছে। তাহলে 21 নম্বরটা একটু অ্যান্সার করো তো, 21 নম্বরটা একটু অ্যান্সার করো। আচ্ছা আহ্বাও নীতি অনুসারে কোন শক্তি ক্রমটি সঠিক, 21 এর এ সুলতানা কমেন্ট করছে। আচ্ছা দেখো এখানে কি এস এর মান হচ্ছে 0 আমরা জানি, তাহলে এখানে টোটাল কত হবে 4, 3D এখানে কত 3 আর 2 এ 5, তার মানে এটা থেকে এটা বড়, 4 আর 1 এ কত 5, তার মানে কি এটার থেকে এটা বড়, ঠিক আছে। এই দুইটা কিন্তু ইকুয়াল, তার মানে কি এটার থেকে এটা যে বড় হবে কিনা এটা আমাদের বের করতে হবে। আমরা জানি n এর মান যে যার ছোট সে ছোট, তার মানে কি n এর মান এখানে 3 এখানে 4, এ ছোট এ বড়, তাহলে কি হবে, এটা কারেক্ট অ্যান্সার হবে। 21 এর এ যারা অ্যান্সার করছো গুড, সুলতানা কারেক্ট অ্যান্সার করছো, ইমু ওবায়দুল আনায়েত। আচ্ছা তোমাদের অ্যান্সার ঠিক হয়েছে। এরপরে আসো 3D 1 ইলেকট্রনের ক্ষেত্রে কোন কোয়ান্টাম সংখ্যা সেটটা সঠিক। আচ্ছা 3D 1 তার মানে কি n এর মান 3 3 3, ঠিক আছে, এটা আগে ভুল। এরপরে আসো ডি এর ক্ষেত্রে কত হবে 2 হবে, 2 এখানে কত আছে 1 আছে, বা এটা বাদ এটাও বাদ, তার মানে কি বি অ্যান্সার হবে। তাহলে 22 এর কি অ্যান্সার, 22 এর বি। আচ্ছা এই কি তোমরা অ্যান্সার করো নাই তো কেউ, 22 এর কি অ্যান্সার হবে, অ্যান্সার করো 22 এর বি। আচ্ছা ইমি অ্যান্সার করছে 22 এর বি, গুড। এরপর আসো 23 নাম্বার, ক্রোমিয়াম মৌলের বহিঃস্তরে ইলেকট্রন বিন্যাস কি হবে। আচ্ছা ক্রোমিয়াম, আমরা এটা একটা সহজ টেকনিক আছে, 18 পরে যে কয়টা এলিমেন্টের থাকবে মানে ইলেকট্রন বিন্যাস চাইবে, সবার আগে আমরা কি করব 18 আর্গন, তাই না, আর্গন লিখে নিব, শেষ। এখন বাকিটুকু নেক্সটে চলবে, 18 পর্যন্ত আমাদের শেষ। এরপরে ক্রোমিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা কত বা ইলেকট্রন সংখ্যা কত 24, তাই না, বাকি কয়টা থাকে 6টা থাকে। তাহলে এরপর কি আছে, আগে 4s এ যায় তারপর 3d তে যায়, তাই না, তাহলে 3d 4s। এখন 4s এ কয়টা যাবে, 2টা যাবে, 3d এর জন্য তাহলে কয়টা থাকলো, টোটাল যদি 26 হয় 3d এর জন্য থাকলো 4টা, এটা কি হবে, হবে না। আমরা জানি ইলেকট্রনগুলো যখন বিন্যাস হয় সবথেকে সুস্থিত থাকে কখন, যখন পূর্ণ তোমার ফুলফিল্ড থাকে, ঠিক আছে, সম্পূর্ণ ফিল আপ থাকলে ওটা হচ্ছে সবথেকে বেশি স্থায়ী। এরপরে কোনটা, এরপর হচ্ছে হাফ ফিল্ড অবস্থায়। এখানে দেখো একটা সম্পূর্ণ ফিল আপ হয়েছে কিন্তু এই কিন্তু ফিল আপ হয় নাই, এর থেকে যদি আমরা দুইটাকেই হাফ ফিল্ড করে দিই, হাফ ফিল্ড করে দিলেই কিন্তু সে কি হবে, হাফ ফিল্ড করে দিলে এখানে 4s1 3d 5, তো আমরা জানি হাফ ফিল্ড থাকলে অরবিটালগুলো সুস্থিত থাকে, তার মানে কি 23 এর কি অ্যান্সার হবে 3d 5 4s1 হবে। আচ্ছা এরপর আসো, প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 হলে মোট অরবিটাল সংখ্যা কত হবে। আচ্ছা আমরা অরবিটাল সংখ্যা কেমনে ক্যালকুলেট করব, দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে n স্কয়ার, এটা হচ্ছে যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা দেয়, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কেমনে মনে রাখবো 2l + 1 দিয়ে মনে রাখবো,
ঠিক আছে, এটা এটা কি ছিল অরবিটালের সংখ্যা। তো ইলেকট্রন সংখ্যা কেমনে বের করব আমরা জানি একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা, তাহলে এখানে 2 গুণ করে দেব, এখানে 2 গুণ করে দেব, তাহলে এটা হবে তার ইলেকট্রন সংখ্যা, এটা হবে তার ইলেকট্রন সংখ্যা। এটা কিসের উপর ভিত্তি করে? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে। এটা কিসের উপর ভিত্তি করে? অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে। তার মানে কি অরবিটাল সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে কয়টা হবে? n স্কয়ার হবে। তার মানে কি 4 হলে কত হবে? 16 অ্যান্সার হবে। তাহলে 24 এর কি হবে? a হবে। যারা অ্যান্সার করছে গুড, 24 এর a। আচ্ছা, এরপর হচ্ছে 25। 2s অরবিটালে নোড থাকে কয়টা? আমি অলরেডি বললাম যে নোড সংখ্যা কেমনে বের করতে হয়? n - 1 দ্বারা, তাই না? n - 1, এটা কিন্তু l না 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে n এর মান কত? 2। 2 - 1, তাহলে কয়টা থাকে? 1 থাকে। তাহলে কি 25 এর কারেক্ট অ্যান্সার কত? 1। তাহলে নোড সংখ্যা কত? 1। এটা কিন্তু একটু ব্যতিক্রম, যেটা তোমাদের বইয়ে নাই, এটা কিন্তু একটু দেখো। আচ্ছা, এরপর আসো 26 নম্বর। f অরবিটালের সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমরা জানি f এর ক্ষেত্রে তোমাদের সাব অরবিটাল বা উপশক্তি স্তর কয়টা থাকে? 7টা থাকে। প্রত্যেকটার ক্ষেত্রে 2টা করে ইলেকট্রন, তাহলে 7 দুগুণে কত? 14টা ইলেকট্রন হবে, ঠিক আছে? তাহলে 26 এর কত? 26 এর ডি। এরপর আমরা 27-এ চলে এসেছি। যে কোনো অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন সংখ্যা কতটি? আচ্ছা, এটা কি বলছে? অরবিটালে, ঠিক আছে? অরবিটালে বলছে। এখন এখানে কি ধারণ ক্ষমতা বলছে? ইলেকট্রন ধারণ ক্ষমতা বা ইলেকট্রন সংখ্যা। আমরা জানি তোমার অরবিটালের ক্ষেত্রে এখানে বলছে, এখানে কিন্তু অরবিটের ক্ষেত্রে বলা হয় নাই। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অরবিটের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা সর্বোচ্চ ইলেকট্রন আমরা ক্যালকুলেট করি 2n স্কয়ার দ্বারা, আর হচ্ছে তোমার ওখান থেকে অরবিটাল সংখ্যা ক্যালকুলেট করি n স্কয়ার দ্বারা। তাহলে কি অ্যান্সার হবে তোমরা একটু বলো তো? 27-এর সি অ্যান্সার করছে সুলতানা, গুড। আচ্ছা, মোহনা অ্যান্সার করছে সি, গুড। আচ্ছা, তাহলে কি হবে? দেখো অরবিটাল সংখ্যা কি হবে যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা লিখতে যাই? 2l + 1 হবে। আমরা জানি প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা, তাহলে 2 দ্বারা গুণ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এরপর আসো 27-এর পরে নেক্সট 28। কোন অরবিটালটি সম্ভব? এখানে কি বলছে? সম্ভব বলছে, কিন্তু অসম্ভব বলে নাই, তাই না? আমাদেরকে এটুকু একটু খেয়াল করতে হবে। কোন অরবিটালটি সম্ভব? আচ্ছা, 3 তে কি f সম্ভব? আমরা দেখি তো, n এর মান যদি 3 হয় তাহলে কি হবে? l এর মান হবে 0 1 2, সবগুলাতে। আরেকটা কি আছে? 2 আছে। n এর মান যদি 2 হয় তাহলে l এর মান হবে 0 1, তাই না? এখন 0 1 মানে কি? এটা s, এটা p। 3 এর ক্ষেত্রে এটা কি? s p d, তাহলে 3d সম্ভব, তাই না? 3d সম্ভব, d পর্যন্ত 3 তে সম্ভব। f কি সম্ভব? f তে সম্ভব না। তার মানে কারেক্ট অ্যান্সার কত? 28-এর b। 28-এর b হচ্ছে 3d। আচ্ছা, মেঘলা, সুলতানা, জাকিয়া, ফারদিন, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করছো। আচ্ছা, এরপর আসো নেক্সট। পি অরবিটালের আকৃতি কোনটা? এটা তো আমি সবগুলো প্রথমে বলে ফেললাম, এটা তোমাদের পার্ট, তোমরা একটু অ্যান্সার করো। 29-এর কারেক্ট অ্যান্সার কি হবে একটু বলো তো? আচ্ছা, এখানে যদি এস বলতো, এস এর অপশন দেখবে 2টা, একটা হচ্ছে বৃত্তাকার, একটা হচ্ছে গোলাকার। এখন বৃত্তাকার আর গোলাকারের মধ্যে ডিফারেন্সকে আমি কিন্তু বলছি। যদি এস হইতো, বৃত্তাকারটা কি? বৃত্তাকারের হচ্ছে 2 ডাইমেনশনাল, আর গোলাকার জিনিসটা কি? 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল জিনিসটা কি? তোমরা যদি একটা ফুটবল দেখো, ফুটবলটা কি? একটা গোলক, তাই না? এটা কিন্তু 3 ডাইমেনশনাল। আর বৃত্তাকার জিনিসটা কি? তোমরা একটা খাতার উপর একটা বৃত্ত আঁকো, এটা কি? 2 ডাইমেনশনাল। বা চুরি, এগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল। তাহলে 29-এর কারেক্ট অ্যান্সার কি হবে? 29-এর সি, ডাম্বেল আকার। 29-এর সি কি হবে? ডাম্বেল আকার। আচ্ছা, এরপর আসো ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি সঠিক? এটা হচ্ছে আফবাউ নীতির n+l, এটা ফলো করলে হবে, ঠিক আছে? n+l, আফবাউ নীতির n+l, এটা ফলো করলে হবে। তো n+l এর মান যদি সমান হয়, যার n এর ভ্যালু ছোট সে হবে ছোট, তার শক্তি স্তর কম। যার n এর ভ্যালু বড় সে হবে, তার শক্তিটা কি হবে? বেশি হবে। তাহলে n+l আগে বের করো, যদি সমান হয় তারপরে দেখবা। আচ্ছা, 30-এর জাকিয়া জান্নাত অ্যান্সার করছে সি, তাই না? এটা কি তুমি 30 অ্যান্সার করছো নাকি 29 অ্যান্সার করছো? একটু নাম্বারটা দিলে বেটার হয়। 30-এর বি অ্যান্সার করছে মোহনা। আচ্ছা, এখানে দেখো তো
এটা টোটাল মান কত হবে 4, 3 2 5, 4 1 5, আর এখানে কত হবে 5 হবে। ঠিক আছে, এখন সবগুলো, এটা তো 4, এটা তো গেল, সবগুলাই 5। তাহলে দেখো তো সবগুলো যদি n প্লাস n এর মান সমান হয় তাহলে কি হবে, যার n এর ভ্যালু ছোট সে হবে ছোট। n এর ভ্যালু কার কত, এটা, তারপর কি 3, তারপর 4, তারপর হচ্ছে 5। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি বি। তাহলে 30 এর কি অ্যান্সার হবে বি। যারা হচ্ছে বি অ্যান্সার করছে গুড। এরপরে চলে আসো নেক্সট, নিচের কোন অরবিটাল হুন্ডের নীতি প্রদর্শনে অক্ষম। আচ্ছা, হুন্ডের নীতিটা কি ছিল? হুন্ডের নীতি ছিল তোমার সর্বাধিক সংখ্যক তোমার অযুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকতে চাই। ঠিক আছে, হুন্ডের নীতিটা কি ছিল? সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকতে চাই। ধর এটা হচ্ছে পি অরবিটাল, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 3টা ইলেকট্রন যদি আসে আগে সে এভাবে অযুগ্ম অবস্থায় বসবে, তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে এভাবে বসবে। ঠিক আছে, তো এটা পি ডি এফ এগুলোর ক্ষেত্রে অরবিটাল অনেকগুলো, এর জন্য হবে। কিন্তু দেখো এস অরবিটালের ক্ষেত্রে কি আছে, দ্বিতীয়টা কই বসবে, আর কি আছে, জায়গা আছে না, এখানেই বসতে হবে। তার মানে কি এ হুন্ডের নীতি ফলো করে না। তাহলে 31 এর কারেক্ট অ্যান্সার কি এস এ। মেঘলা, সুলতানা, জাকিয়া তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করছো। মোহনা গুড। ইমু কারেক্ট অ্যান্সার করছে। আচ্ছা, এরপরে আসো, পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়? আচ্ছা, অরবিটালের ধারণা কই থেকে পাওয়া যায় এটা একটু বলো তো। 32, এটা কিন্তু বুঝার নাই, এটা হচ্ছে জ্ঞানমূলক। ঠিক আছে, যেহেতু কোশ্চেনটা আমার খুব ভালো লাগছে এই জন্য তোমাদের জন্য আমি নিছি। আচ্ছা, 32 একটু অ্যান্সার করো। 32 এর বি অ্যান্সার করছে ইমু, কোয়ান্টাম বলবিদ্যা। আচ্ছা, ইমুর দেখি প্রিপারেশন ভালোই চলে, ও তো দেখি সবগুলাই পারে। বাকিরা অ্যান্সার করো। তাহলে অ্যান্সার কি হবে? অরবিটালের ধারণা কই থেকে পাওয়া গেছে? কোয়ান্টাম বলবিদ্যা থেকে পাওয়া গেছে। আচ্ছা, এরপরে আসো, নিম্নের কোনটিতে ইলেকট্রনের বিন্যাসের সুস্থিতি ঘটেনি? এখানে কি বলছে? ঘটেনি বলছে। তাহলে তোমাদেরকে কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে যে এখানে কি বলছে। ফারদিন, সুলতানা, মেঘলা সবাই 32 কারেক্ট অ্যান্সার করছে এবং 33টা দেখো কোথায় সুস্থিতি ঘটেনি। তাহলে পুরো কোশ্চেনটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, এবং দেখো এটা রেফারেন্স কি হাজারি স্যারের বই থেকে নেওয়া হয়েছে। তার মানে কি আমাদের কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি 40% কোশ্চেন তোমার বইয়ের অনুশীলনী থেকে আসে। এই কোশ্চেনটা নেওয়ার মানে কি তোমরা বইয়ের অনুশীলনী কিন্তু অবশ্যই সলভ করবে। এবং আমার আগের রাতের কথা মনে আছে, আমি ঠিক পরীক্ষার আগের রাতে কি রিভিশন দিব, কি পড়বো, এটা কিন্তু মানে খুবই গোলমাল লাগে। ঠিক আছে, এত কিছু পড়া তো সম্ভব না একদিনে। তো আমি কি করছিলাম, আমি হচ্ছে সবথেকে কঠিন কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রিটা পড়ছিলাম, কারণ অর্গানিক কেমিস্ট্রি তুমি যতই পড়বে আরো ভুলবে, মনে হয় যে আরো নতুন কিছু বের হইতেছে। ঠিক আছে, তো এই জন্য আমি আগের রাত্রে বা আগের দিনে আমি অর্গানিক কেমিস্ট্রিটা পড়ছিলাম এবং অর্গানিক কেমিস্ট্রির আমি অনুশীলনীটা পড়ে গেছিলাম। অনুশীলনীটা সলভ করছিলাম আবারও, কারণ আমি বারবার ভুলে যাই। তো অনুশীলনী সলভ করে ওইখান থেকে আমি 2টা কোশ্চেন কমন পাইছিলাম। ওই 2টা কোশ্চেনে আমার মোডটা ঘুরাই দিয়েছিল পরীক্ষার। ঠিক আছে, যখন দেখছি যে হচ্ছে অনুশীলনী থেকে কমন পাইছি, কঠিন কোশ্চেন যদি তুমি পাও ওটা যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে দেখবে তোমার কনফিডেন্স অটোমেটিক বুস্ট আপ হয়ে যাবে। ঠিক আছে, তখন আমার কনফিডেন্সটা অনেক বুস্ট আপ হয়ে গেছিল। তো এই জন্য তোমরা অনুশীলনীর প্রশ্ন ভুল করবে না, অবশ্যই পড়বে। নিচের কোনটিতে ইলেকট্রন বিন্যাসের সুস্থিতি ঘটেনি? 33-এ তোমরা বি অ্যান্সার করছো। আচ্ছা, এটা কেন হবে না? কারণ দেখো আমরা জানি অর্ধপূর্ণ অবস্থায় সব থেকে বেশি কি দেখতে পাই আমরা? সুস্থিতি দেখতে পাই। তাহলে D5 আর S1 হলে কি হতো? দুইটা অর্ধপূর্ণ অবস্থায় থাকতো। তার মানে কি এটা সুস্থিতি ঘটেনি। আচ্ছা, এরপর আসো, 33-এর বি ওবায়দুল, ইমু, দেন হচ্ছে মেঘলা, মোহনা সবাই কারেক্ট অ্যান্সার করছো। অধিক স্থিতিশীলতার জন্য কোনটি সঠিক? আচ্ছা, এটা আবার দেখো তো সব থেকে বেশি স্থিতিশীলতা কোনটা। আমি এত সহজ কোশ্চেন কেন দিচ্ছি? কারণ এগুলো যাতে তোমরা ভুল না করো। বারবার আমি বলতেছি যে এগুলো থেকে কোশ্চেন আসবেই এবং ভুল করা যাবে না। আচ্ছা, 34 অ্যান্সার করো। অধিক স্থিতিশীলতার জন্য কোনটি সঠিক? 34-এর সি অ্যান্সার করছে মোহনা। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা পরিপূর্ণ ডিটা কয়টা ইলেকট্রন নিতে পারে? 10টা। আর একটা কি আছে? হাফ অবস্থায় আছে। তার মানে কি 34-এর সি অ্যান্সার। আচ্ছা, সুলতানা, মেঘলা, ইমু, ওবায়দুল সবাই কারেক্ট অ্যান্সার করছে। আচ্ছা, তোমরা কে কত ফার্স্ট অ্যান্সার করতে পারো দেখি। এরপর আসো, ভারী পানি কোনটি? আচ্ছা, ভারী পানি এটা কই থেকে কনসেপ্ট আসছে? আবার আমরা আইসোটোপে চলে যাই। হাইড্রোজেনের একটা যেটা আছে নরমাল, যেটা আমরা পানির ক্ষেত্রে ব্যবহার করি, সেটা কি H2O। এখানে কোন
হাইড্রোজেনটা ইউজ করা হয়েছে 1 1 ইউজ করা হয়েছে, ঠিক আছে। কিন্তু ভারী পানির ক্ষেত্রে কি হবে, ভারীর পানি হচ্ছে, তোমরা দেখি কারেক্ট অ্যান্সার করতে পারছো কিনা, 35 বি D2O। আচ্ছা কারেক্ট অ্যান্সার করছো। আচ্ছা D2O মানে কি, ডিউটেরিয়াম মানে কি, এই যে 1 2, এখানে কি ভর সংখ্যা 2, আগেরটা কত 1 ছিল, ভর সংখ্যা যেহেতু বেশি এই জন্য এটা কোন ধরনের পানি, ভারী পানি। আর একটা জিনিস দেখো তো, পানির মধ্যে কি, পানির কি একটা অণু থাকে, বা পানির হচ্ছে একটা মলিকুল থাকে, অনেকগুলো থাকে না, তো অনেকগুলো একসাথে মিলে সবার যদি ভর সংখ্যা 1 1 করে বেশি হয় তাহলে কত বেশি হবে, চিন্তা করছো, এই জন্য কিন্তু D2O কে ভারী পানি বলা হয়। আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা হচ্ছে আবার একটা টপিকে চলে আসি, সেটা কি, তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্চল। এখানে চলে আসি আমরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কি প্রয়োজন আমাদের, এখান থেকে আমাদের প্রয়োজন এগুলোর ইউজ। তার মানে কি, আমাদের প্রত্যেকটা রে যেগুলো আছে সবার ইউজ লাগবে, এবং দৃশ্যমান অঞ্চল সবগুলার লাইটের কিন্তু ইউজ লাগবে, ঠিক আছে। তার মানে কি ইউজ, আচ্ছা দেখো, এখন তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চল, এটা তোমরা মনে রাখবে কিভাবে, সহজ টেকনিক, মগারে অদৃশ্য অনেক রেডিও দিয়ে দাও। এখানে দেখো একটা জিনিস আছে, অবলোহিতর পরে এখানে আছে মাইক্রোওয়েভ, ঠিক আছে, মাইক্রোওয়েভ, এটা তোমরা একটু লিখে নিবা বা স্ক্রিনশট তুলে এখানে একটু লিখে নিবা। তার মানে কি, সহজ টেকনিকে তোমরা এটা মনে রাখতে পারো, এবং মাঝখানে অবলোহিতর পরে কি আছে, মাইক্রোওয়েভ আছে। এখন তোমাদের আরেকটা জিনিস গোলমাল লাগতে পারে, সেটা কি, এখানে দেখো অ আছে, এখানেও দেখো অ আছে, এখন এই অ দ্বারা অতিবেগুনি বোঝাচ্ছে, এই অ দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, অবলোহিত বোঝাচ্ছে, তাই না। এখন তোমরা তো এটা গোলায় ফেলতে পারো। এখন তাহলে পরের স্লাইডে দেখো, পরের স্লাইডে দৃশ্যমান যে আলোর রেঞ্জ আছে, সবার প্রথমে কি আছে, বেগুনি আছে, কি আছে, বেগুনি আছে। এখন আবার আগের স্লাইডে আসো, এখানে কি, অতি বেগুনি, এরপরে দৃশ্যমান কিন্তু শুরু হয়েছে, দৃশ্যমানের শুরুতেই কি থাকে, বেগুনি থাকে। তার মানে কি, বেগুনির নিচে যেটা সেটা হচ্ছে অতি বেগুনি, আর দৃশ্যমানের শেষে কি থাকে, লাল থাকে, লালের যে বেশি সেটা কি, অবলোহিত, ঠিক আছে। তাহলে এই অ দ্বারা কি বুঝাইছে, অতি বেগুনি, কারণ এরপরে ঠিক বেগুনি শুরু হয়েছে, এবং লালের ঠিক পরে যেটা সেটা কি, অবলোহিত। তার মানে কি, সহজ টেকনিক দ্বারা আমরা এটা মনে রাখতে। আচ্ছা ক্লিয়ার, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ কি, এখন দেখো সাউন্ডে বা হচ্ছে যদি কোনো সমস্যা থাকে একটু বলিও আমাকে। তাহলে এটা কি বললাম আমরা, সহজ টেকনিক, এটা দ্বারা মনে রাখবো। এখান থেকে আমাদের কি পড়তে হবে, রেঞ্জ পড়তে হবে, এবং প্রত্যেকটা রে এর ইউজটা অবশ্যই পড়তে হবে। আচ্ছা, আর এখানে এ অ এবং এ অ দ্বারা কিভাবে তুমি মনে রাখবে, কোনটা দ্বারা কি বোঝাইছে এটাও তোমাকে বললাম। এরপর আসো, দৃশ্যমান আলোর যে, এটার প্রত্যেকটা রেঞ্জ তোমাকে মুখস্থ করতে হবে। এখন এটা কেমন মনে রাখবা, বেনি আসহ কলা বা VIBGYOR, ঠিক আছে। এটা দ্বারা তোমরা সহজেই জানো, এই ছন্দটা দ্বারা তোমরা তরঙ্গ দৈর্ঘ্য বা সিরিয়ালটা মনে রাখবা, এবং সবগুলোর কিন্তু ইউজ লাগবে। আমাদের জয়কলি বইটাতে দেখবা সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, এবং সেই চার্টে কি আছে, সবগুলোর ইউজ দেওয়া আছে। অবশ্যই এই সবগুলো ইউজ তোমাকে কমপ্লিট করতে হবে। এরপরে আসো, আমরা এখান থেকে এই একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের ম্যাথ আসে, এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসার এই একটাই জায়গা আছে। এখন এটা দ্বারা কি বোঝাইছে, 1/λ, এটা হচ্ছে নিউ বার, মানে তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু কি, 1/λ, আর এটা হচ্ছে RH 1/n² মাইনাস 1/n² স্কোয়ার। আচ্ছা এর ওয়ান হচ্ছে যে অরবিটে তোমার আসবে ইলেকট্রনটা, ঠিক আছে, আর n2 হচ্ছে উচ্চ যে অরবিটটা আছে আরেকটা, সেটা হচ্ছে n2। এখন কোশ্চেনটা কি, তোমরা যেমন RH এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। এখন আমরা তো মেডিকেল অ্যাডমিশনে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তাই না। এখন ক্যালকুলেটর ইউজ না করতে পারলে RH এর ভ্যালু দ্বারা কি তোমরা ম্যাথটা করতে পারবা, অবশ্যই পারবে না। তাহলে কি ধরনের কোশ্চেন আসবে, তোমাকে বলে দিবে n2 এর মান 5, n1 এর ভ্যালু কত, 2, ঠিক আছে। তাহলে 5 থেকে 2 নাম্বার, আচ্ছা এখন তো মনে হয় ক্লিয়ার, দেখে যাওয়ার মানে দেখতে পারার কথা, সবাই কি দেখতে পারতেছো ক্লিয়ার? যারা দেখতে পাচ্ছ না তাদের মেবি নেটের প্রবলেম আছে, তোমরা একটু নেটটা হচ্ছে একটু চেক করো। স্ক্রিনটা তো ক্লিয়ার আছে, আমি নিজেই দেখতেছি। আচ্ছা দেখো, n2 এর ভ্যালু 5, n1 এর ভ্যালু 2, তাহলে নিউ বার বা তরঙ্গ সংখ্যা কি হবে, RH 1 নিম্নের যে শক্তি স্তর আছে সেটা কত, 2, তাহলে 1/4, n² কিন্তু, তাহলে কত হবে 4, তারপর কি 1/5² মানে 25,
এরপর তোমরা লসাগু করবা, ম্যাথ করে আর এইচ এর এই পাশে আর এইচ রেখে তোমরা কিন্তু অ্যান্সারটা পাবা। ঠিক আছে, আর এইচ এর কিন্তু তোমরা মান বসায় করা লাগবে না, কারণ তোমাদের ক্যালকুলেটর নাই, মেডিকেল অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো আমরা দেখলাম ম্যাথমেটিক্যাল প্রবলেম কই থেকে আসে। এরপরে চলে আসো, তো উপরে যে কোনো শক্তি স্তর থেকে যদি লাইমেনে আসে তাহলে কি হবে, N1, মানে N1 যদি হয় তাহলে ওটা কি হবে, লাইমেন। N2 হলে ওটা হচ্ছে বামার, N3 হলে পাশ্চেন, ব্রাকেট, ফুঙ্ক আর হচ্ছে হামফ্রিজ। ঠিক আছে, তার মানে কি এই সবগুলোর ক্ষেত্রে N1 কিন্তু ফিক্সড, N1 ফিক্সড, আর N2 হচ্ছে N1 এর ঠিক উপরগুলো। তার মানে কি এটা যদি 1 হয় তাহলে এর উপরে কি আছে 2 3 4 বাকি সবকিছু, এটা কি 2, তাহলে এর উপরে যা কিছু আছে 3 4 5 6 সবকিছু। এখানে একটা জিনিস দেখো, সবগুলার বেশিরভাগই কি আছে, এটা হচ্ছে অতি অবলোহিত, মানে কি এগুলো সবগুলো অবলোহিত। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ার আইআর। আর একটা ইম্পর্টেন্ট, সেটা কি বামারের ক্ষেত্রে তোমার যে বর্ণালী অঞ্চল সেটা কি দৃশ্যমান। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার মানে কি আমাদের এখান থেকে কি পড়তে হবে, ম্যাথটা আসে, ম্যাথটা আমি আগেই বলে দিলাম কি ম্যাথ আসে, আমরা কিন্তু প্র্যাকটিস করব। ঠিক আছে, আচ্ছা তোমরা দরকার হলে একটু খাতা এবং কলম নিয়ে বসো, আমরা হচ্ছে একটু ম্যাথ প্র্যাকটিস করব। তো এখান থেকে আমাদের ম্যাথটা আসে এবং বর্ণালী অঞ্চলটা তোমার কোন অঞ্চলে দৃশ্যমান নাকি অবলোহিত নাকি ইনফ্রারেড, এই জিনিসটা কিন্তু আসে। ঠিক আছে, এবং তরঙ্গ দৈর্ঘ্য এটা লেস ইম্পর্টেন্ট, পড়তে পারো। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটিতে সবচাইতে বেশি। আবার চলে আসো প্রথম মগারে, অদৃশ্য অনেক রেডিও দিয়ে চালিয়ে দাও। ঠিক আছে, তাহলে ওইটা তুমি যদি মনে রাখো, সবার শেষে কি ছিল, রেডিও ওয়েভস ছিল। তার মানে কি শর্টকাট টেকনিকটা যদি তোমরা মনে রাখো, এই যে ছন্দটা মনে রাখলে কি হবে, তোমরা এই অ্যান্সারটা কিন্তু করতে পারবে। এই জন্য কিন্তু আমি ছন্দটা দিছি। ইউজগুলো যেগুলো আছে, ইউজগুলো তো তোমরা পড়বে, আমাদের যে 4টা জয়কলি বইতে দেখবে সুন্দর করে 4টা দেওয়া আছে, ইউজগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। কিন্তু ছন্দটা কেন দিছি, কারণ এখান থেকে MBBS 2022-23-এ কোশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে, এই জন্য তোমাকে কি করতে হবে, ওই ছন্দটা যদি মুখস্থ রাখো তাহলে হয়ে গেল। তাহলে কি হবে, রেডিও ওয়েভস হবে। 36-এর বি, তোমরা আবার কিন্তু অ্যান্সার করা শুরু করে দাও, আমি কিন্তু থিওরি পার্টটা পড়াইছি। আচ্ছা, কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। আবার চলে আসো, বেনি, আসহ, কলা, শুরুতে কি আছে, বেনি, বেগুনি, তাহলে কি হবে, বেগুনি অ্যান্সার। তাহলে 37-এর কি অ্যান্সার হবে, ডি, 37-এর ডি, বেগুনি। তোমরা একটু ফাস্ট অ্যান্সার করো, তোমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ অ্যান্সার করার জন্য মাত্র 0.2 সেকেন্ড, মানে 20 সেকেন্ড করে টাইম পাবে। ঠিক আছে, 20 সেকেন্ড টাইম পাবে। এখন তোমাদের যেগুলো কঠিন কোশ্চেন ওগুলো তো টাইম লাগবে। এখন ওই কঠিন প্রশ্নগুলোতে টাইম দেওয়ার জন্য তোমাদের কিন্তু সহজ কোশ্চেনগুলো তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। এই যে টাইমগুলো পাবা তুমি সহজ কোশ্চেন থেকে বাঁচবে, ওই টাইমটা তুমি কঠিন কোশ্চেনগুলোতে ইউজ করবা। ঠিক আছে, এই জন্য সহজ কোশ্চেন যেগুলো থাকবে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, এবং ওই টাইমটা তুমি কঠিন প্রশ্নে ইউজ করবা। প্রাথমিক বর্ণ নয় কোনটি, প্রাথমিক বর্ণ হচ্ছে আর, বি, জি। আর তে কি রেড, বি তে কি ব্লু, জি তে কি গ্রিন। ঠিক আছে, তাহলে এটা কোনটা নাই, এখানে দেখো তো, লাল আছে, সবুজ আছে, নীল আছে, বেগুনিটা নাই আরবিজির মধ্যে। তাহলে অ্যান্সার কি হবে, বেগুনি। 37-এর অ্যান্সার কি, সি, বেগুনি। 37-এর কে ডি অ্যান্সার করছে, সাবিয়া খাতুন। আচ্ছা, ভুল হইতেই পারে। ঠিক আছে, 37-এর কি হবে, সি হবে। এখানে কি বলছে, প্রাথমিক বর্ণ নয় কোনটি বলছে, আমরা বর্ণ নয় কোনটা কিভাবে মনে রাখবো, আর বি জি, আর বি জি, এটা দ্বারা মনে রাখবো। এরপর আসো 38-এ আসো, প্যাশ্চেন সিরিজের জন্য ন্যূনতম N2 এর মান ন্যূনতম কত হবে। এখন N1 এর মান আমরা জানি, প্যাশ্চেনের জন্য কত হবে, লাইমেন, বামার, পাশ্চেন, N1 এর মান 3। N2 এর তাহলে ন্যূনতম মান কত হইতে পারে, তার এক ধাপ উপরে 4। ঠিক আছে, তার মানে কি 38-এর ক্ষেত্রে কত হবে, 38-এর সি হবে। আচ্ছা, N1 এর মান আমরা জানি কত, N1 এর মান হচ্ছে 3, আর ন্যূনতম বা প্রথম সিরিজ যেটা সেটার জন্য হচ্ছে 4, দ্বিতীয় সিরিজের জন্য 5, এভাবে কিন্তু বাড়তে থাকবে। 38-এর সি, যারা কারেক্ট অ্যান্সার করছে গুড। এরপরে আসো 39, রিডবার্গ ধ্রুবক আর এইচ দ্বারা প্রকাশিত এইচ পরমাণুর বা হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি। আচ্ছা, সর্বনিম্ন কিসের ক্ষেত্রে এটা বলছে, বামার সিরিজের ক্ষেত্রে। বামার সিরিজের ক্ষেত্রে N1 এর মান কত হবে, N1 এর মান হবে 2। N2 এর মান কত হবে, এটা কি বলছে, সর্বনিম্নর জন্য এটার মান কত হবে, 3 হবে। এখন আমরা যদি সমীকরণটাতে বসাই, আর এইচ 1/N1 স্কয়ার মানে কত, 4, 1/N2 স্কয়ার মানে কত, 9, 4 নং কত, 36। ঠিক আছে, আর এইচ
36, এখানে কত 9 মাইনাস 4, তাহলে কত থাকে 5, তাহলে 5 আর ইজ ডিভাইডেড বাই 36, আমাদের অ্যান্সার কত বি। 39 এর কে মেঘলা আকাশ না, এ হবে না, বি হবে, ঠিক আছে, ইমু কারেক্ট অ্যান্সার করছে। আচ্ছা 39 এর কি হবে, বি হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখছো, ম্যাথ কিন্তু ক্যালকুলেটর এটা লাগছে না, তুমি এটা আমাদের যে কোশ্চেনটা থাকবে মেডিকেল অ্যাডমিশনে দেখবে যে সাইডে একটু ফাঁকা জায়গা আছে, ওইখানে কিন্তু তুমি কলম দ্বারা করতে পারো, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু সবাই বুঝছো নাকি আবার বলবো, বলো 39 এর বি হবে, ঠিক আছে। আমরা যদি এখানে ভ্যালুটা বসাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের n2 এর মান বের করতে হবে, n2 এর মান কিন্তু দেওয়া আছে সর্বনিম্ন, তার মানে কি n2 এর মান তার এক ধাপ উপরে যেটা আছে সেটা হবে। আশা করি সবাই পারবে। আমরা এটা নেক্সটে যাই। নিউ বার কোন রশির ক্ষেত্রে বেশি হয়, বা তরঙ্গ সংখ্যা কোন রশির ক্ষেত্রে বেশি হয়, এটা কিভাবে আমরা বের করব, দেখো আমরা নিউ বার ইজ ইকুয়াল টু একটা জানি 1/λ। আচ্ছা ল্যামডার ভ্যালু যত বেশি হবে নিউ বারের ভ্যালু তত কমবে, কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না। তাহলে ল্যামডার ভ্যালু যত বেশি নিউ বারের ভ্যালু তত কম, ল্যামডার ভ্যালু যত কম নিউ বারের ভ্যালু তত বেশি। তাহলে এখানে তরঙ্গ সংখ্যা বা নিউ বার কত চাইছে, বেশি চাইছে, তাহলে এই ল্যামডার ভ্যালু কি হইতে হবে, কম হইতে হবে। তো ল্যামডার ভ্যালু কম সব থেকে কোথায় দেখো তো, আবার আমরা চলে আসি মহাগারে অদৃশ্য অনেক, রেডিও চালিয়ে দাও বা রেডিও দিয়ে দাও, রেডিওতে দাও, ঠিক আছে। তার মানে কি ওইখানে সব থেকে কম যেটা আছে সেটা হবে। তো ওই অনুযায়ী সবার আগে কে পড়ে দেখো, তোমরা একটু অ্যান্সার করো। 40, আচ্ছা মগারে, এটা হচ্ছে ম দ্বারা মহাজাগতিক রশ্মি, গ দ্বারা গামা রশ্মি, রে দ্বারা কি রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মির ইংলিশ নাম কি এক্স রে, ঠিক আছে। তার মানে কি ল্যামডা সব থেকে কম এখানকার মধ্যে এক্স রে, এর জন্য এই তরঙ্গ সংখ্যা সব থেকে বেশি। আচ্ছা 40 এর তাহলে কি হবে, ডি হবে। 40 এর ডি, মোহনা, মাইশা, মেঘলা, জাকারিয়া, ইমু, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করছো। এরপর আসো ওয়াইফাই অঞ্চলে কোনটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু বোঝার কিছু নয়, এটা হচ্ছে মুখস্থ পড়া, তারপরেও কেন দিছি তোমাদের অ্যাটেনশনটা দেখানোর জন্য যে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে এবং তোমাদেরকে চার্টটা খুব ভালো করে পড়তে হবে, সবগুলা তরঙ্গ দৈর্ঘ্যের বা হচ্ছে সবগুলা লাইট রের ইউজগুলা। 41 এটা অ্যান্সার কি হবে বলো, 41 এর এ, ইমু অ্যান্সার করছে 41 এর এ মাইক্রোওয়েভ। আর কেউ কিছু বলতে চাও, 41 এর এ জাকারিয়া অ্যান্সার করছে। আচ্ছা গুড, তাহলে কি হবে, ওয়াইফাইতে ইউজ করা হয় মাইক্রোওয়েভ, ঠিক আছে। আচ্ছা তাহলে আবারও বলি, এই পার্টটা কিন্তু কখনোই স্কিপ করবে না, অবশ্যই পড়তে হবে। এরপর আসো 42, বোর ব্যাসার্ধের মান কোনটি, আমরা জানি বোর ব্যাসার্ধের কত 0.52 অ্যাংস্ট্রম, আবার জানি 1 অ্যাংস্ট্রম সমান 10^10 মিটার, তাই না। এখন তার এটার মান কত 0.52 ইন্টু 10^10 মিটার, যেহেতু সবগুলো মিটারে দেওয়া আছে আমি মিটারে কনভার্ট করে নিলাম। এখন আমরা যদি এক ঘর দশমিক এদিকে আগাইতে চাই, মানে 5.2 করতে চাই, তাহলে এটা কি হবে 10^11 মিটার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরকম কি আছে 10^11 মিটার, 42 এই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তার মানে কি আমাদের কিন্তু কনভার্সনগুলো মানে খুব জানতে হবে, পরীক্ষার হলে সহজ কোশ্চেন দেখেই তোমরা লাভ দিয়ে দাগায় দেবে এরকম কিন্তু করা যাবে না, ঠিক আছে। কনভার্সনগুলো একটু সতর্কভাবে করতে হবে। এরপরে চলে আসো। আচ্ছা প্রতিপ্রভা আর অনুপ্রভা এই দুইটা জিনিস তোমরা অনেকে হয়তো বুঝো না বা গ্যাপ থাকে, এই জিনিসটা আমি একটু বুঝাই দিই, ঠিক আছে। দুইটাতেই কিন্তু দেখা একটা কমন জিনিস আছে যে ইউভি রশ্মি আপতিত হয়, আর আমরা দেখতে পাই কি, আমরা দেখতে পাই হচ্ছে দৃশ্যমান একটা আলো দেখতে পাই, যে এই জন্য তো আমরা চোখে দেখি, তাই না, দৃশ্যমান রেঞ্জের একটা আলো আসে, কিন্তু পতিত হয় কি ইউভি রশ্মি, এটার ক্ষেত্রে পতিত হয় কি ইউভি রশ্মি। তার মানে ডিফারেন্সটা কোথায়, সময়ের ক্ষেত্রে ডিফারেন্স, এটা কি 10^6 থেকে 10^8 সেকেন্ডের মধ্যে আমরা যদি ইউভি রেশিওটা ফেলি আমরা কি দেখতে পাবো, একটা চোখে দৃশ্যমান রেঞ্জের একটা আলো দেখতে পাবো। এটার ক্ষেত্রে 10^4 থেকে 10 সেকেন্ড পর্যন্ত, দেখো এখানে 1 সেকেন্ডের কত কম, এখানে কি 1 সেকেন্ডেরও বেশি, 10 সেকেন্ড পর্যন্ত সময়কালটা যাচ্ছে, তাই না। তার মানে কি এখানে কমন জিনিস কোনটা, দুইটার ক্ষেত্রে তোমার ইউভি রশ্মি, যেটা ইউভি রশ্মি আপতিত করলে দৃশ্যমান আলো একটা পাচ্ছি, ঠিক আছে। কিন্তু ডিফারেন্সটা কোথায়, সময়ে, এটা হচ্ছে 10^6 থেকে 10^8 সেকেন্ডের মধ্যে পাবো, আর এটা কি 10^4 থেকে 10 সেকেন্ডের মধ্যে পাবো। আচ্ছা তাহলে মানে কি শতপ্রভা জিনিসটা কি, শতপ্রভা হচ্ছে এই যে দেখো আমরা রাদারফোর্ডে যে পরীক্ষা করছিল, জিঙ্ক সালফাইড একটা আবরণ দিছিল চারপাশে, আলফা রে যখন পতিত হচ্ছে তখন কি দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। কেন আলো দেখা যাচ্ছে,
কারণ এই জিঙ্ক সালফাইড আর যে রেডিয়াম আছে এরা আলো শোষণ করে না, যেহেতু আলো শোষণ করে না তার মানে কি আলো প্রতিফলিত হয়, প্রতিফলিত হওয়ার কারণেই রাদারফোর্ড আবার কি দেখতে পাইছিল, আলোটা ব্যাক তার চোখে দেখতে পাইছিল। ঠিক আছে, তার মানে কি প্রতিপ্রভা, অনুপ্রভা আর শতপ্রভা তিনটা জিনিসকে আমরা বুঝলাম, এবং তোমাদেরকে এখান থেকে এক্সট্রা কি পড়তে হবে, উদাহরণগুলো পড়তে হবে। ঠিক আছে, উদাহরণগুলো কোনটাতে কি দেখা যায় এই জিনিসটা পড়তে হবে। আমি আবারও বলি, প্রতিপ্রভাতে সময়কালটা দেখো অনেক কম, অনুপ্রভাতে সময়কালটা দেখো তার থেকে অনেক বেশি, কম্পারিজনে অনেক বেশি। তাহলে কমন জিনিসটা কি, কমন জিনিসটা হচ্ছে দুইটাতে ইউভি রশ্মি আপতিত হয় আর দেখতে পাই দৃশ্যমান রেঞ্জের একটা আলো। ঠিক আছে, এই দুইটা আমাদের গেল, ডিফারেন্সটা গেল। শতপ্রভা জিনিসটা কি, রাদারফোর্ডের চারপাশে দেখো জিঙ্ক সালফাইডের একটা আবরণ ইউজ করছিল, সেখানে আলো পতিত হওয়ার ফলে আবার কিন্তু ব্যাক আসছিল, রাদারফোর্ড আবার নিজ চোখে দেখছিল। তো কেন সে দেখতে পাইছিল, কারণ জিঙ্ক সালফাইড আর রেডিয়ামে শতপ্রভা দেখা যায়। শতপ্রভা জিনিসটা কি, ওরা আলোটাকে শোষণ করবে না, বরং কি করবে, প্রতিফলন করবে, আবার ছড়ায় দিবে, মানে আবার ব্যাক পাঠাবে। এই জন্যই কিন্তু সে আলোটা দেখতে পাইছিল। এখান থেকে এক্সট্রা কি জিনিস পড়বা, উদাহরণগুলো পড়ে নিবা। এরপর আসো, কারেন্সি নোটে কি ব্যবহার করা হয়। আচ্ছা, কি ব্যবহার করা হয় বলো। একটু অ্যান্সার করো। আমরা কারেন্সি নোটে কি ইউজ করি বা কি দেখতে পাই, কোনটা ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এখানে আমাদের ইউভি রেটা ফেলা হয়, মানে ইউভি রে তুমি যদি ফেলো তার ফলে কি পাবা, একটা দৃশ্যমান একটা রেঞ্জের আলো পাবা। কোথাকার পাবা, এটা ফসফর। তো মানে কি, কারেন্সি নোটে 43C ইউ অ্যান্সার করছে কারেক্ট, ফসফর। তার মানে কি, আমরা জাল টাকা কেমনে বুঝতে পারি, আমাদের যে আসল টাকাগুলো আছে ব্যাংকের, তো এগুলো হচ্ছে ফসফর ইউজ করা হয়, যে ফসফর সাবস্টেন্সটা দেওয়া হয়। যখন ফসফর ইউজ করা হবে তখন তারা কি করবে, ইউভি রে যখন আমরা ফেলবো তারা আলোটা কি করবে, আবার ব্যাক পাঠাবে। যখনই আলোটা আসবে তখন ওটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা আসল নোট। ঠিক আছে, এটা হচ্ছে ফসফর ইউজ করা হয়। আচ্ছা, জাকারিয়া, ইমু, মেঘলা, মোহনা সবাই কারেক্ট অ্যান্সার করছে। এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহে রোগ নির্ণয়ের ক্ষেত্রে কোন মৌলটির ভূমিকা রয়েছে। আচ্ছা দেখো, এমআরআই যন্ত্রের কাজটা যদি আমি বলি কেমনে করে, তোমরা ছোট মানুষ এত তো জানো না, আমি একটু জিস্টটা বলি। আচ্ছা, এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আচ্ছা, এটা চুম্বক ধর্ম ইউজ করা হয়। কিসের চুম্বক ধর্ম, কিভাবে এটা আসে, আমরা জানি আমাদের দেহের 60% বা 70% পানি দিয়ে গঠিত, তাই না। এখন পানির মধ্যে কি আছে, পানির ঘনত্বের কিন্তু ডিফারেন্স আছে। পানির যে ঘনত্বের ডিফারেন্স, এই ঘনত্বের ডিফারেন্সটাকে ইউজ করে এমআরআই যন্ত্রটা কাজ করে। এখন দেখো, এই এমআরআই যন্ত্রের জন্য বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এর জন্য তোমার এমন একটা এলিমেন্ট লাগবে যার তোমার বেজোড় সংখ্যক ইলেকট্রন আছে। তো হাইড্রোজেনে কি আছে, বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে। ঠিক আছে, এখানে দেখো আর কোনোটাতেই কিন্তু বেজোড় সংখ্যক ইলেকট্রন নাই, নিয়ন, অক্সিজেন, সিলিকন কোনোটাতেই নাই। হাইড্রোজেনে শুধুমাত্র বেজোড় সংখ্যক ইলেকট্রন আছে। তার মানে কি, এমআরআই যন্ত্রে রোগ নির্ণয়ের জন্য কি ইউজ করা হয়, হাইড্রোজেন ইউজ করা হয়। আচ্ছা, তো 44 কারেক্ট অ্যান্সার কি, সি, হাইড্রোজেন। 44C হবে। মেঘলা, জাকারিয়া এই দুজন কারেক্ট অ্যান্সার করছে না, জাকারিয়া বি অ্যান্সার করছে। জাকারিয়া, তোমার অ্যান্সারটা ভুল। ঠিক আছে, আচ্ছা ভুল অ্যান্সার করলে কোনো সমস্যা নাই, এটা কিন্তু তোমার শেখার জন্যই ক্লাস। আচ্ছা, ফার আইআর রশ্মি নিচের কোন কাজে ব্যবহৃত হয়। কোশ্চেনটা এমনও হইতে পারে যে বেদনা উপশমে তোমার কোন আইআরটা ইউজ করা হয়। আমরা জানি আইআর রশ্মি, মিডল আইআর, নিয়ার আইআর আর ফার আইআর, তিনটা আছে। এটা ভাগ করলো কিসের ভিত্তিতে, নিয়ার আইআর যেটা, সেটার তরঙ্গ দৈর্ঘ্য এটা কম, মিডল আইআর মাঝখানে, এবং ফার আইআরের তরঙ্গ দৈর্ঘ্য যেটা সব থেকে বেশি। ঠিক আছে, আচ্ছা এই সবগুলো ইউজ কিন্তু তোমাকে একদম ঝাড়া পড়তে হবে। এই আইআর রশ্মির ইউজটা অনেক ইম্পর্টেন্ট। এখন আসো, বেদনা উপশমে কেন আমরা ফার আইআরটা ইউজ করতেছি, নিয়ার আইআর বা মিডল আইআর কেন ইউজ করি না। এখন দেখো, ই ইজ ইকুয়াল টু আমরা জানি hc/λ। এখন ল্যামডার ভ্যালু যত বেশি হবে এনার্জি তত কি হবে, কম হবে। ল্যামডার ভ্যালু যত কম হবে ই এর ভ্যালু তত বেশি হবে। ফার আইআর এর ক্ষেত্রে কোন ঘটনা ঘটে, এর ল্যামডার ভ্যালুটা কি বেশি, এজন্য এনার্জিটা কম, তাই না। এখন আমরা কি করতাম, আমি তো ক্যাডেট কলেজে ছিলাম, ওইখানে গেমস টাইমে তোমরা যারা হচ্ছে একটু আহত হইতো, পায়ে লাগতো ফুটবল খেলতে, যে তারা কি করতো, তারা বিকালে যে মানে হচ্ছে গেমসের পরে হসপিটালে আমাদের এই আইআর ইউজ করা যায়, ফার আইআর একটা লাইট আছে, ওখান থেকে ব্যথা বা বেদনা উপশমের জন্য ওটা ইউজ করা যায় আর কি। তো এটা ইউজ করতে অনেক মজা লাগে। তো এই জন্য পোলাপান ওইখানে যায় ভিড় জমায়। ঠিক আছে, যে মানে তারা মারামারি করে ধরতে গেলে যে কে ইউজ করবে, মানে ঠেলাঠেলি খুব লাগায়। তো
তোমার এই ফার আইআর এর কনসেপ্টটা হচ্ছে এখানে এনার্জিটা একটু কম হইতে হবে। যদি এনার্জিটা বেশি হয়ে যায় তাহলে কি হবে, তোমার তো ত্বক তো পুড়েই যাবে, আবার এনার্জিটা একদম কম হলেও চলবে না, ঠিক আছে। তো ফার আইআর এর ক্ষেত্রে তোমার ল্যামডার ভ্যালু যেহেতু বেশি, এনার্জিটা কম্পারেটিভলি বাকিগুলোর থেকে কম, এর জন্য কিন্তু এটা ব্যথা বেদনা উপশমে ইউজ হয়। কিন্তু নিয়ার আইআর ইউজ করলে কি হবে, ল্যামডার ভ্যালু কম হবে, এনার্জি বেশি হয়ে যাবে। এনার্জি যখন বেশি হয়ে যাবে তখন তোমার ত্বকটা পুড়ে যাওয়ার চান্স থাকে, এই জন্য অবশ্যই কি ইউজ করা হয়, ফার আইআর ইউজ করতে হবে। আচ্ছা, এরপর আসো, নিচের বিকিরণগুলির কোনটির শক্তি সবচেয়ে বেশি? শক্তি আবার দেখো E = hc বাই ল্যামডা। ল্যামডার ভ্যালু কি হইতে হবে, বেশি হইতে হবে, এনার্জি ল্যামডার ভ্যালু কম হইতে হবে, কম হইলে কি হবে, এনার্জি সব থেকে বেশি হবে। এখানে ল্যামডার ভ্যালু সব থেকে কম কোনটা, ইউভি, ঠিক আছে। এই জন্য 46 এর অ্যান্সার কি হবে, ইউভি হবে। আচ্ছা, আমরা একটু ফাস্ট আগাই, আমাদের কাছে সময়ের স্বল্পতা। পরমাণুর কোন ধর্মের উপর নির্ভর করে NMR, ঠিক আছে। NMR এটা যদি পূর্ণরূপ দেখো তাহলে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এখানে কি আছে, ম্যাগনেটিক আছে, তার মানে কোন ধর্ম, চুম্বক ধর্ম, ঠিক আছে। তাহলে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এটা কোন ধর্মের উপর, চুম্বক ধর্মের উপর। তোমরা একটু ফাস্ট অ্যান্সার করো। আচ্ছা, এরপরে আসো বোর পরমাণু মডেলের। আচ্ছা, এখান থেকে কিন্তু কয়েকটা ম্যাথ আছে। আচ্ছা, এটা আমরা অলরেডি করছি, এটাও করছি, ঠিক আছে। আমরা চলে আসি এই তিনটা অপশনে। এই তিনটা অপশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বলে দিবে তোমার হচ্ছে 5 নম্বর শক্তি স্তরের যে শক্তিটা আছে 1 নম্বর থেকে কত বেশি, ঠিক আছে। দুটার মধ্যে কম্প্যারিজন বা রেশিওটা আসবে, তো অবশ্যই এই শর্ট টেকনিকটা তোমাদের জানতে হবে। শর্ট টেকনিক না তো, এই যে রেশিও আছে Vn = কি, V1/n। এখানে জেডটা কি, জেডটা হচ্ছে তোমার অ্যাটমিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু জেড এর ভ্যালু 1, এজন্য কি হবে, V1/n হবে। হাইড্রোজেন বললে তোমরা জেডটা ক্যালকুলেশনে নিয়ে আসবা না, অন্য যেগুলো বলবে তাদের ক্ষেত্রে ক্যালকুলেশনে নিয়ে আসবা। এরপরে আসো, আমাদের আর মাত্র 3টা কোশ্চেন আছে। দেখো, প্রথম ইলেকট্রনের প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথের আবর্তিত হলে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে বেগ কত বেশি হবে বা কম হবে, ঠিক আছে। তার মানে কি, V2 এর ভ্যালু চাইছে আমাদের, V1 এর থেকে কত বেশি বা কম, V1/n, তাই না। এটা কিসের ক্ষেত্রে বলছে দেখো তো, V2 = V1/n। আচ্ছা, এখানে দ্বিতীয় কক্ষপথে বলছে, তার মানে কি V2/V1 কত হবে, 2 হবে, বা V1 × 1/2। এটা কোথায় অ্যান্সার আছে, এটা অ্যান্সার আছে, তার মানে কি 48 এর কি হবে, অ্যান্সার এ হবে। আচ্ছা, এরপর আসো তৃতীয় কক্ষপথের ইলেকট্রন। আচ্ছা, এখানে কি বলছে, শক্তি। শক্তি আমরা একটু আগে পড়লাম যে En = কি হবে, U1/n², ঠিক আছে। এখন কোন কক্ষপথের বলছে, তৃতীয় কক্ষপথের, এর জন্য কি হবে, E1/3×9, তাহলে E1/9 মানে 1/9 গুণ হবে, ঠিক আছে। তাহলে 49 এর কারেক্ট অ্যান্সার কত, সি। আমাদের লাস্ট, হাইড্রোজেনের সদৃশ আয়ন Be3+, মানে বেরিলিয়াম 3+ এর জন্য দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত? আমরা দেখো Rn সমান কি জানি, R1 × n², তাই না। এখানে কিন্তু কি আছে, জেড কিন্তু বসাইতে হবে। হাইড্রোজেনের জন্য কিন্তু আমরা জেড এর ভ্যালু বসাইতাম না, কিন্তু বেরিলিয়ামের জন্য অবশ্যই বসাইতে হবে। এটা কি হবে, Z/Z। এখন R1 কত, R1 তো R1ই থাকবে, ইন্টু দ্বিতীয় কক্ষপথের জন্য 4, জেড বেরিলিয়ামের তোমার কত, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, তাহলে কি হবে, R1 এর সমান হবে। তাহলে R1 এর ভ্যালু কত দেখো তো, R1 এর ভ্যালু হচ্ছে 0.52 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে 0.529 অ্যাংস্ট্রম, অ্যান্সার কি, সি। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা আরো এক ধরনের কোশ্চেন আসতে পারে, যেরকম তোমাদের বলে দিবে যে N5 N2, ঠিক আছে, এই দুইটার মধ্যে যে রেডিয়াস বা ব্যাসার্ধ আছে, এই দুইটার রেশিওটা তোমাদেরকে বের করতে বলতে পারে। তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে R5 এবং R2, ঠিক আছে, R5 এবং R2 এই দুইটা রেশিও কত হবে, এটা আমাকে নেক্সট ক্লাসে একটু বলবা, ঠিক আছে। তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, R5 এবং R2 এই দুইটা রেশিওটা আমাকে বলবা। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো, না হলে আমরা ক্লাসটা শেষ করতে পারি, ঠিক আছে।